সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1568তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে আমেরিকান প্রবাসী মোহাম্মদ মৃদুল হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বিয়ের দিন সবার সামনে নববধূকে তালাক। রাজধানী ঢাকার এক ভাই আমেরিকান প্রবাসীর নাম মৃদুল হোসেন। তিনি বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকটা নতুন মেহমানের সামনে তার সদ্য বিয়ে করা নতুন বউকে দাঁড়িয়ে উচ্চ সুরে চিৎকার করে তালাক দিয়ে দিলেন। কিন্তু কেন এমন নেক্কারজনক ঘটনা ঘটল? আমি আপনাকে জাস্ট নিশ্চিত করে এই গল্পের বিষয়ে এটুকুই বলি, আপনি আপনার জীবনে যত সিনেমা দেখেছেন, সিনেমা তো বেশিরভাগ ক্ষেত্রেই কাল্পনিক হয়। ওই কাল্পনিক সিনেমাকেও হার মানিয়ে দিবে আজকের আমাদের মৃদুল হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা। এটা শুধু এক গল্পই নয়, আপনাকে এক অন্যরকম বাস্তবতার সম্মুখীন করবে। তাই তো সময় করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভাই মৃদুল হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই মৃদুলকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মৃদুল হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার আদরের একটা ছোট বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকুরিজীবী। আমার বাবা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে এবং আমরা ঢাকার মধ্যে ভাড়া থাকি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার দাদা দাদি সহ কাকা ফুফি। কিন্তু আমার কোনোদিন তাদেরকে দেখার সৌভাগ্য হয়নি। তার বড় কারণ হচ্ছে আমার বাবার সঙ্গে আমার দাদার সম্পর্কটা মোটেও ভালো ছিল না। এই কাহিনীটা আপনাকে বলি। মূলত আমার মায়ের বাড়ি ছিল বরিশালে। আমার মা বরিশাল থেকে রাজধানী ঢাকাতে চাকরির সন্ধানে আসে, কিন্তু আমার মা ওখানে কোনো ভালো চাকরি পাচ্ছিলেন না। যে কোনোভাবেই হোক আমার দাদার সঙ্গে আমার মায়ের পরিচয় হয়। পরিচয় হলে পরে আমার দাদা তখন আমার মাকে তার বাড়িতে নিয়ে ওঠায়। আমার মা সেখানে কয়েকদিন ধরে ছিল এবং থাকার পরে একটা পর্যায়ে আমার ওই দাদার কোম্পানিতে আমার মায়ের চাকরি হয়। ওই যে কয়েকদিন ধরে আমাদের বাসায় ছিল, সেখানে আমার আব্বার সঙ্গে আমার মায়ের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে আমার বাবা আর মায়ের মাঝে এক নিবিড় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটা পর্যায়ে আমার বাবা আমার মাকে বিয়ে করার জন্য আমার দাদার কাছে প্রস্তাব করে, কিন্তু আমার দাদা এটা মুহূর্তেই প্রত্যাখ্যান করে। তিনি এক বাক্যে বলে যে তার কোম্পানিতে আমার মা হচ্ছে একেবারে নিম্ন পোস্টের একজন কর্মচারী, সেইখানে সে তার ছেলেকে কখনোই বিয়ে করাবে না। মানে আমার বাবা ছিল, আমার যে কাকারা ছিল, মানে সবার থেকেও বড়। আমার দাদা কোনোভাবে রাজি হচ্ছিল না। রাজি না হওয়ার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে আমার বাবা তখন আমার মাকে এতটাই ভালোবাসতো যে তারা পালিয়ে বিয়ে করে ফেলে। এবং পালিয়ে বিয়ে করার পর একটা পর যখন আমার দাদা বিষয়টা জানতে পারে, দাদা খুব রাগী একজন মানুষ ছিলেন। এত বড় একটা কাজ আমার বাবা করেছে শুনে আমার বাবাকে তখন ঘর থেকে বের করে দেয়। শুধু বাবাকে বের করে না, সঙ্গে সঙ্গে আমার দাদার যে কোম্পানিতে আমার মা চাকরি করতো সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়। ওই সময়টাতে আমি নাকি আমার মায়ের পেটে ছিলাম, যে সময় আব্বাকে বাড়ি থেকে বের করে দেয়। তো যাই হোক, এরপরে আব্বা আম্মা একটা ছোট্ট সংসার শুরু করে এবং বাবা তার যোগ্যতা দিয়ে নিজেই চাকরি নেয়। তখন আর মাকে চাকরি করাতো না, যেহেতু আমি গর্ভে ছিলাম। এক পর্যায়ে আমি দুনিয়াতে আসি, আমার বোন দুনিয়াতে আসে। যদিও আমার বাবা ইতিমধ্যে অনেকবার চেষ্টা করেছিল আমার দাদার সঙ্গে যোগাযোগ করার জন্য বা দাদার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আমার দাদা আর আমার বাবাকে সাইড দেয় নাই। এবং আমি এমনটাই শুনেছিলাম যে আমার বাবা নাকি আমার ছোট ফুফুর বিয়েতে যখন গিয়েছিল, আমার দাদা নাকি আমার বাবাকে অপমান করে সেই বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দেয়। এরপর থেকে রাগে ক্ষোভে আমার বাবাই আমার দাদার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। কিন্তু এখানে একটা ভালো দিক আছে, আমার নানার বাড়ির সাথে আমাদের সম্পর্ক বেশ ভালো ছিল। আমার নানা ছিল, নানি ছিল, মামা ছিল, খালামুনিরা ছিল এবং তারা বরিশালের মানুষ ছিল। আমার নানার বাড়ি বেশ বড় ছিল। আমি যখনই নানা বাড়িতে যাইতাম তখন সবাই আমাকে অনেক আদর করতো। সত্যি কথা বলতে গেলে আমার নানা নানির আমি এত বেশি ভালোবাসা পেয়েছি যে আমার দাদা দাদির ভালোবাসার অভাবটা আমার ভিতরে আর থাকেনি। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম।
আমার বয়স তখন আনুমানিক প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি। এই 9-10 বছরে আমার মা একটু অনেকটা দুর্বল হয়ে গেছে, আগের মতো কাজকাম করতে পারে না। আমার মায়ের স্বাস্থ্য অনেকটা বেড়ে গেছে। ওই সময় তো আমার বোনটা ছোট, আমার বয়স 10 বছর। আমি স্কুলে যাই, আমার বোন স্কুলে যায়, আব্বা অফিস করে। দেখা যায় বাসার মধ্যে কাজের তেমন একটা কাজের কোনো রকমের কোনো কিছু নাই। আমার মা তখন বড় বিপদে পড়ে যায় এবং কাজ করতে পারে না। এরকম করতে করতে আমার মা একটা সময় বাবারে বলল একটা কাজের লোক খুঁজে বের করার জন্য। তা আপনারা হয়তো এটা অনেকেই জানেন, যারা ঢাকা শহরে এখনও আছেন তারাও জানেন যে ঢাকা শহরে তুমি সব পাবা কিন্তু কাজের লোক পাবা না। এবং কাজের মানুষ পাওয়াটা তখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কোথাও কাজের কোনো লোক পাওয়া যাচ্ছিল না, আর আমার মাও ঠিকঠাক মতো কাজ করতে পারতেছিল না। একটা পর্যায়ে আমার বাবা তখন করলো কি, আমার নানার সঙ্গে কথা বলল। আমার নানাকে জানাইলো যে এই ঘটনা, এখন তো কোনো কাজ টাজ করতে পারে না এবং তো ছেলেটা স্কুলে যায়, মেয়েটা স্কুলে যায়, একটা কাজের লোকের যদি ব্যবস্থা করা যেত। তো আমার নানা জানি কেমনি কেমনে তার দুঃসম্পর্কের কোন আত্মীয়র মাধ্যমে একজন মহিলাকে খুঁজে বের করে। তো একটা মহিলাকে খুঁজে বের করার পরে ওই মহিলাটাকে আমাদের বাসায় আনবে। কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে ওই মহিলাটার একটা ছেলে আছে যার বয়স হয়তো আনুমানিক 5 থেকে 6 বছরের কাছাকাছি হবে। তো এইরকম ওই বয়সী ছেলেটাকেও তিনি নিয়ে আসবে। তো আমার আব্বা তখন বলতেছে যে দেখেন, আমার বাসাটা বেশ ছোট, আমি আর আমার ওয়াইফ থাকি, সাথে হচ্ছে আরও 2টা বাচ্চা আমাদের আছে। এর ভিতর যদি ওই মহিলাটা আসে এবং তার নিজেরও একটা বাচ্চা আসে, তাহলে তো দেখেন আমার এই বাসায় থাকাটা বেশ কঠিন হয়ে যাবে। তো এটা তো আসলে হতে পারে না, দেখেন অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। এরপরও আমার দাদা তখন করলো কি, আমার নানা তখন করলো কি, মাসের পর মাস কাজের মানুষ সন্ধান করতেছিল গ্রামে, কিন্তু কাজের মানুষ আর পায় না। না পাওয়ার পরে আমার মা তখন সর্বোপরি বললো একটা কাজ করো, আমার বাবা যে কাজের মহিলাটার কথা বলছে তার একটা ছেলে আছে, ওইটাকেই নিয়ে আসো। তা আমার এটা যখন বলছে, আমার আব্বা বলতেছিল যে গ্রামের একটা ছেলে এখন এই আসলে আমাদের সঙ্গে থাকতে পারবে কিনা বা আমাদের ছেলেমেয়েরা খারাপ করে ফেলবে। আমার আম্মা যথেষ্ট পরিমাণে আমার আব্বাকে বুঝাইছে। এক পর্যায়ে আব্বাও তখন রাজি হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে চলে আসুক। পরে আমার নানাকে গ্রিন সিগন্যাল দিল। নানা তখন ওই মহিলাকে আর মহিলার ছেলেকে নিয়ে তো ঢাকাতে আসে। কিন্তু ভাই, আমাদের বাড়িতে আসার পরে মহিলার ছেলেটা এতটা কিউট ছিল। ওর নাম ছিল হচ্ছে গিয়ে মহসিন, এবং ওই কাজের যে মহিলা তার নাম ছিল মমেনা। তো মমেনা খালার ছেলে মহসিন এতটাই কিউট ছিল যা ঠিক বলার মতো না, এত সুন্দর ছিল এবং এত ফ্রেন্ডলি ছিল। ও গ্রামের ছেলে ছিলেও কিন্তু তারপর ওর মেধা অনেক ভালো ছিল। এবং ঢাকাতে আসার পরে আমার আব্বা ওরে খুব পছন্দ করতো। বাচ্চাটাকে আনার আগে তো আব্বা খুব রেগে গিয়েছিল যে এরকম একটা বাচ্চা আনা হবে বাসাতে, এবং এটা আসলে ভালো কোনো দিক না এটা বলেছিল। কিন্তু মহসিন যখন আমাদের বাসায় আসে, ও এতটাই ভালো ছিল, এতটাই শান্ত ছিল যে আমার আব্বা আম্মা পুরো ওর জন্য ফিদা হয়ে যায়। এবং অনেক দিন পর্যন্ত আমাদের বাসায় ছিল। ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়েছে এক কথায় বলতে গেলে। তো এক পর্যায়ে আমার আব্বা সিদ্ধান্ত নিল যে মহসিনকে ঢাকাতে ভর্তি করাই দিবে। আমি যে স্কুলে পড়ি প্রয়োজনে তার আশেপাশে কোনো একটা স্কুলে ভর্তি করাই দিবে, যেখানে খরচটা একটু কম। কিন্তু তখনই মমেনা খালা বলতেছে যে না, ওরে ঢাকায় ভর্তি করাবে না, কারণ ঢাকায় পড়াশোনার খরচ অনেক বেশি। আমার আব্বা তারপরেও বললো যে না দেখেন, সমস্যা নাই, পড়াশোনার খরচ যদিও একটু বেশি হয় আমি দিব, আপনি তারপরেও ভর্তি করেন। তো মমেনা খালা এতটাই ভালো মনের মানুষ ছিল ভাই। দেখেন, উনি আমার আব্বাকে বলতেছে যে স্যার, আমি জানি আপনি কয় টাকা বেতন পান, আপনি একটা চাকরি করে কয় টাকা বেতন পান, এর উপরে আপনার 2টা বাচ্চা, আপনার ওয়াইফ এবং আমার বেতন দিচ্ছেন, তার মাঝে আপনি আমার ছেলের পড়াশোনা করাবেন, আর আপনাদের যে বাসা, ওই বাসায় ধরেন এতগুলো মানুষ থাকাও বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমি আপনার পরিস্থিতি বুঝতেছি স্যার, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার হৃদয়টা অনেক ভালো, কিন্তু স্যার কী করব বলেন, আসলে আমি চাচ্ছি কি যে আমার ছেলেটা গ্রামেই পড়ুক, আমি আপনার উপরে কোনো চাপ রাখতে চাই না। খুব ভালো মানুষ ছিলেন। একটা পর্যায়ে আমার আব্বা বললো যে ঠিক আছে, তুমি যদি এটাই বলো তাহলে গ্রামে পাঠিয়ে দাও। পরে মহসিনকে গ্রামে পাঠিয়ে দিল তার নানার বাড়িতে। তো নানার বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরও না, মহসিন মাঝে মাঝে আসতো আমাদের এখানে, মাঝে মাঝে আসতো এবং আমাদের সাথে সম্পর্ক মহসিনের বেশ ভালো ছিল। মাঝে মাঝে বলতো 2-3 মাস পর নিয়ে আসতো, 1 দিন 2 দিন থাকতো, আবার চলে যেত। এই করতে করতে প্রায় অনেকগুলো বছর তখন পেরিয়ে গেল। আমি পড়াশোনা করতেছি ঢাকাতেই, এবং আমি তখন এসএসসি পরীক্ষা দিই, এবং মহসিন কিন্তু গ্রামে পড়াশোনা করতো, যেটা আমাকে মমেনা খালা বলছিল। আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে, মাত্র আমি এসএসসি পরীক্ষা দিছি, ওই মুহূর্তে আমার রেজাল্ট আউট হলে পরে আমি রাজধানী ঢাকার একটা কলেজে ভর্তি হই। আমার আব্বা আম্মার কিন্তু বয়স তখনও অতটা হয়নি। আমার আব্বা মনে হয় যেন আমার থেকেও বয়স কম। আব্বা আম্মা খুবই কম বয়সেই বিয়ে করে ওরা, মোটামুটি ওদের এজটা অনেক কমই ছিল। পরে আমি কলেজে যাওয়ার পরে আমার আব্বার মাথায় হঠাৎ করে ভাই কী জানি একটা চিন্তা ভাবনা ঢুকে বসছে যে আমার আব্বা দেশের বাইরে চলে যাবে।
এখন মা বলতেছে যে তুমি দেশের বাড়ি গিয়ে কি করবা। আব্বার কষ্ট হচ্ছে কি যে আব্বা আসলে যে পরিমাণের বেতনে চাকরি করে এবং ওই বেতন দিয়ে আসলে ঢাকা শহরে থাকাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আর বেতনের টাকা জমিয়ে যে ঢাকা শহরে একটু জমি কিনবে এইটা আসলে আমার আব্বার পক্ষে পসিবল না। আর আরেকটা বড় কথা হচ্ছে আমার দাদা কিন্তু আমার আব্বাকে সমস্ত সয় সম্পত্তি থেকে বঞ্চিত করছে। দাদার যত সম্পত্তি ছিল তিনি সব কিছু তার অন্য ছেলে মেয়ের নামে লিখে দিয়েছে। আমার আব্বাকে কানা করেও কোনো কিছুর ভাগ দেয়নি। তখন আব্বা বলতেছে তাইলে আমি এখন কি করব, কারণ এভাবে সন্তানগুলো বড় হয়েছে অলরেডি। আমার কথা বলে, আমার বোনের কথা বলে যে এরা বড় হয়েছে, ওদেরকে বিয়ে শাদী দিতে হবে এবং আমার নিজের এখনও কোনো জমি নাই ঢাকাতে, আমি এখনও ভাড়া থাকি, তো এভাবে তো আসলে চলতে পারে না। যার কারণে আমার আব্বার সিদ্ধান্ত নিল যে তিনি কিছু একটা করবে, মানে হোপফুলি তিনি বাইরে চলে যাবে। তো বাইরে যখন চলে যাবে তো কোথাও আসলে ওরকম কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। উনি ট্রাই করতেছে এই দেশে ওই দেশে, অনেক দেশের জন্য ট্রাই করতেছে, কিন্তু কোনো দেশে ভালো কোনো মানে সুযোগ সুবিধা পাচ্ছে না। এর ভিতরে হলো কি যে আমার বাবা তখন করলো কি আমেরিকার জন্য কীভাবে জানি তার কোম্পানির মাধ্যমে, যে কোম্পানিতে উনি চাকরি করতেন ওই কোম্পানির মাধ্যমে একটা ট্যুর ভিসার জন্য উনি অ্যাপ্লাই করে, মানে ফ্যামিলি সহ আমেরিকাতে ঘুরতে যাবে ওই চাকরির সুবাদে। মানে মূল্যে বিষয়টা ছিল মনে হয় বাবার কোনো একটা অ্যাপার্টমেন্ট ছিল আমেরিকাতে, বা কাজের কোনো একটা মানে ছিল, প্রস্তাব ছিল, বা আবার ইনভিটেশন ছিল এরকম। তো দেন আব্বু তখন আমেরিকাতে যাবে এবং ভিসা আমার পাসপোর্ট করছে, আমার বোনের পাসপোর্ট করছে এবং সবার পাসপোর্ট জমা দিছে। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কি হুকুম আর কি, আমাদের সবার ভিসা একসাথে হয়ে গেছে। তো আব্বার কাছে বিষয়টা একেবারে অকল্পনীয় ছিল, যে কল্পনার বাইরে, এটা আসলে সম্ভবই না যে এভাবে পুরো ফ্যামিলির ভিসা হয়ে যাওয়া। আব্বার একটা ছোট্ট ইনভিটেশন ছিল যেখানে আমার আব্বা যাবে এবং সেই ইনভিটেশন উনি জয়েন করবে অফিসিয়ালি। তো সেই জায়গার ভিতরে আব্বা ওই মানে ওখানে অ্যাপ্লিকেশন করছে, কভার লেটারে লিখছে যে আমার ওয়াইফ, আমার বাচ্চার অনেক স্বপ্ন, তারা পৃথিবীর উন্নত দেশ আমেরিকা দেখবে, তো যার কারণে আমার সন্তানদের জন্য আমি অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাদেরকে ভিসা দিয়ে দেয়। আমরা আমেরিকান অ্যাম্বাসিতে, যে আমার মনে আছে আমি খুবই ভয়ে ছিলাম, কাঁপা ছিলাম, তারপরে ওরা আমাদেরকে ভিসা দিয়ে দেয় সবাইকে। পরে আমরা আমেরিকাতে চলে যাব। তো কি করব, মমেনা খালার সাথে সম্পর্ক এতটাই ভালো ছিল যে আমি আমার মানে কোনো খালামণিকে ওভাবে পাইনি, এবং মমেনা খালাকে আমি আমার নিজের মায়ের মতো আদর করতাম। ওনার গ্রামের বাড়িতে আমি অনেকবার গেছি এবং ওনাদের গ্রামের বাড়িটাও বেশ সুন্দর, অনেকটা সুন্দর গ্রামের বাড়ি। তো যেদিন চলে যাব মমেনা খালা একরকম কান্নাই করে দিছে, উনি কান্না করতেছে, যে আমরাও কান্না করতেছিলাম যে খালাকে আর পাবো না। উনি যদিও আমাদের ঘরে কাজের মহিলা ছিলেন, কিন্তু ভাই বিশ্বাস করেন এতটা ভালো ছিলেন যেটা আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। আমরা একটুখানি মানে আমাদের একটু অসুস্থ হলে, ধরেন আমি বা আমার বোন যদি একটু অসুস্থ হতো, উনি মনে হয় পাগল হয়ে যেতেন। মানে আমার বাবা মা যেরকম টেনশন করতেন উনি মনে হয় তার থেকেও বেশি টেনশন করতেন। আমার মা মানে উনি ঘুমাইতেন না, এরকম একটা অবস্থা করতেন। তো যার জন্য আমাদের মানে জীবনে ওনার অবদান অনেক বেশি। আমেরিকাতে চলে যাব মানে মমেনা খালার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল, এবং আমার মনে আছে আমার যে জামা কাপড়গুলো ছিল আমি সব ওনাকে দিয়ে আসছি ওনার ছেলে মহসিনের জন্য। কারণ মহসিন যদিও আমার থেকে বয়সে 5 বছর বা 6 বছরের ছোট ছিল, কিন্তু মহসিনের শরীরের গঠনটা অনেক ভালো ছিল, মানে আমার মতোই দেখতে পারায়। তা আমার প্রায় সব জামা কাপড় আমি দিয়ে আসছি যেগুলো আপনি মহসিনে দিয়েন, ও জানি গ্রামে পড়াশোনা করে। তো আমি তখন এসএসসি পরীক্ষা দিবে মনে হয়, নাকি আর একটু নিচের ক্লাসে ছিল মহসিন, আমি ঠিক মানে সঠিক খেয়াল নাই। তখন আমি মানে আমরা এয়ারপোর্ট থেকে তখন আমরা আমেরিকাতে চলে গেলাম, এবং আমেরিকাতে যাওয়ার পরে আমার আব্বা মোটামুটি খুব ভালোভাবে, প্রথম দিকে আমাদের খুব কষ্ট হয়েছিল। কষ্টটা ভাই এরকম কষ্ট যে আমার বাবা তো গিয়েছিল হচ্ছে একরকম মানে ওয়ান কাইন্ড অফ ট্যুরিস্ট ভিসায় বলতে পারেন। তো এরকম ভ্রমণ বিষয়ে গিয়ে ছেলে মেয়ে ওয়াইফকে নিয়ে এরকম একটা উন্নত কান্ট্রিতে থাকা তো বেশ কঠিন একটা বিষয়। আর আব্বা কোনো লিগেলে কাজ পাচ্ছিল না, যে তিনি যেহেতু আপনার অবৈধ, তখন তো ওনারে কেউ কাজ দিচ্ছে না, বিভিন্ন কোম্পানিতে যাইতেছে যে কোনো কাজ পাচ্ছে না। আপনি বিশ্বাস করবেন না, আমেরিকার মতো একটা উন্নত দেশে গিয়ে আমরা আসলে মানে রাস্তার পাশে তাঁবু করেছিলাম। এটা আমার জীবনের এক কঠিন অভিজ্ঞতা। যে আমি তো অনেক সময় আমেরিকাতে কত বড় করে দেখি যে অনেক বড় সিটি, অনেক বড় শহর, অনেক উন্নত মানুষরা বসবাস করে, মানে কতভাবে আমরা রিপ্রেজেন্ট করি। বাট আমি যখন আমার বাবাকে নিয়ে গেলাম, মানে বাবা মা যখন আমাকে নিয়ে গেছে, আমরা রাস্তার পাশে তাঁবু করেছিলাম, ওইরকম উন্নত দেশে পর্যন্ত আমি খাবারের কষ্ট পাইছি। কারণ কী করবে, বাবা তো কোথাও কাজ পায় না, মানে কাজের জন্য গেলে আমার আব্বাকে ওই যে ডকুমেন্ট নাই তার জন্য কাজ দেয় না। যাই হোক, বেশ কয়েকটা মাস, বলতে গেলে প্রায় 5-6 মাসের মতো আমাদের কষ্ট হয়েছে। এমন করতে করতে আমার আব্বা তখন মোটামুটি একটা কাজের ম্যানেজ করে ফেলে, এবং একজন বাঙালি ভাই, ওনার বাড়িও বরিশালে ছিল, ওনাদের মাধ্যমে হচ্ছে আমার আব্বা তখন একটা অ্যাপার্টমেন্টও ভাড়া করে ফেলে, এবং আমরা তখন মোটামুটিভাবে ছোটোখাটোভাবে থাকতে শুরু করি। তখনও যে বেশ ভালো ছিলাম তা কিন্তু না। তো
এরপরে আমরা হচ্ছে পড়াশোনা স্টার্ট করি, আমি আমার বোন আমরা পড়াশোনা শুরু করি। আমার আব্বাও তখন মোটামুটি কাজকাম করতেছিল, মাও একটা ছোটোখাটো জব পেয়ে যায়। মোটামুটি পারিবারিক যে একটা অভাব ছিল এটা প্রায় তখন লাঘব হয়ে যায়, অভাবটা কেটে যায়, কাজকাম করতেছি, চলতেছি। এভাবে প্রায় অনেকগুলো বৎসর কেটে গেল। মাঝে মাঝে নানা নানির সাথে কথা বলতাম। তো আমেরিকাতে আসার পরে আসলে ওই মোমেনা খালার সাথে আর কখনো কথা হয়নি, কারণ ওই সময় তো ওনাদের বাসায় তেমন কোনো মোবাইল ফোন টোন এগুলো ছিল না আর কি। আর মোবাইল এতটা মানে অ্যাভেলেবেল ছিল না। আমরা যখন ইউএসএ গেছিলাম তখন দেখা যায় যে ওই যে বাজারে বা হচ্ছে ইউনিয়নে একটা দুইটা ফোন থাকতো, ওনারাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলাই দিত, ফোনগুলো অ্যাভেলেবেল ছিল না। তো মোমেনা খালার সাথে আমার আর কোনো কন্ট্রাক্ট হয়নি, কিন্তু আমার নানার সঙ্গে নানির সঙ্গে আমি সবসময় কথাবার্তা বলতাম। এই করতে করতে আমি আবারও ওখানে পড়াশোনা শুরু করি এবং প্রায় বহু বছর ধরে স্টাডি করি। এবং সেখানে যাওয়ার পরে আমার একটা মানে ফ্রেন্ড ছিল বাংলাদেশেই, মানে ও আমাকে খুব বেশি পছন্দ করতো। আমি যখন স্কুলে পড়ি তখনও নামটা বলতে ভুলে গেছিলাম, ও নাম ছিল আরিশা। তো আরিশার সাথে আমার সম্পর্কটা বেশ ভালো ছিল এবং আমি যখন আমেরিকাতে যাই আমি ওকে খুব মিস করতাম, মানে ওর কথা আমার খুব মনে হতো এবং ইচ্ছা করতেছিল যে মানে ওর সঙ্গে আমার একটা সংসার করার আমার ইচ্ছা ছিল। কিন্তু আমেরিকাতে যাওয়ার পরে কীভাবে যেন ওর সাথে আমার যোগাযোগটা পরে বন্ধ হয়ে যায়। তো সেখানে পড়াশোনা করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আব্বার মাথায় কী জানি একটা চিন্তাভাবনা চলে আসছে যে এরকম আমার আব্বা কার মাধ্যমে যেন একটা প্রস্তাব পাইছে, তো আমাদেরকে বিয়ে মানে তখনও কিন্তু আমার আব্বার লিগ্যালিটি হয় নাই ওভাবে, মানে আমার আব্বা তখনও কাগজপত্র পায় নাই, বাট আমরা থাকতেছিলাম, টেম্পোরারি থাকার সুযোগ পাইছি। ওই সময়ের ভিতরে আমার আব্বারে কে জানি বুদ্ধি দিল না, আমার আব্বার নিজের মাথায় বুদ্ধি আসছে আমেরিকান একটা মেয়েরা আমার আব্বা আমাকে বিয়ে করাবে, মানে আমেরিকার সিটিজেন একটা মেয়ে, ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে এবং মেয়েটা বর্ন অফ আমেরিকাই, ওখানকারই। তো ওই মেয়েটাকে যদি আমাকে বিয়ে করায় তাহলে সুবিধা হচ্ছে কি যে আমি আমেরিকার গ্রিন কার্ড পেয়ে যাবো, মানে আমি ওখানে থাকার সুবিধা পাবো এবং আমার কাগজপত্র হওয়া মানে আমার বাবা মায়ের হওয়া, আমার বোনের হওয়া, এরকমভাবে আব্বা তখন আমাকে বলতেছিল। কিন্তু বলার পরে আমি আসলে তখন রাজি হচ্ছিলাম না যে মানে বিয়ে করবো, এটা আমার নিজের মানে ভিতরে আসতেছিল না যেন আমি বিয়ে করব না। আর আমি তখনও মনে মনে আরিশাকে ভালোবাসতাম। আমার একটা প্ল্যানিং ছিল যে আমি হয়তো জানি ওর বিয়ে হয়ে গেছে বা ও হয়তো অন্য কারো হয়ে গেছে, বাট আমার তারপরে ওর জন্য খুব মায়া হতো। আমি আরিশার গল্পটা আপনাকে বলি না, স্কিপ করে গেছি। তো আমার ওর জন্য খুব মায়ের জন্য আমি বিয়ে করব না। পরে আব্বা আম্মা মোটামুটি চাপ দিতেছে যে না তুই বিয়ে কর, বিয়ে না করলে তোর জীবনটা অনেক মানে ইয়ের দিকে চলে যাবে, তুই বিয়ে কর। পরে আমার আব্বা আমাকে বিয়ে করায়। তো মেয়েটার মানে পূর্বপুরুষ যারা ছিল আর কি তারা ছিল ইরানি, ওরা ইরানি ছিল, বাট ওরা ওখানে আমেরিকায় স্থায়ী হয়েছে এবং মুসলিম একটা ভালো পরিবার। তো ওই মেয়েটাকে আমি তখন বিয়ে করি, আমেরিকানই ছিল, তার বিয়ে করি। ও খুব ভালো ছিল ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো এবং দিনের পথে চলতো, মানে যথেষ্ট ভালো ছিল। তো আমার বিয়ে করার প্রায় আপনার মানে আমি যখন ওকে বিয়ে করি আমি সত্যিই সব কিছু ভুলে যাই। আমার যেই বাংলাদেশে আরিশা ছিল বা অন্য অন্য অতীতগুলো মোটামুটি সব ভুলে যায়। ও এতটাই ফ্রেন্ডলি ছিল এবং ইউএসের মতো একটা দেশে জন্মগ্রহণ করার পরেও ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো, মানে খুবই পর্দাশীল একটা মেয়ে ছিল। একটা স্বামীকে যেইভাবে সম্মান করা দরকার, যেভাবে আদর করা দরকার, ওই সম্পূর্ণ কিছু আমাকে করতো। আমি ওকে পেয়ে মনে হয় যেন জীবনের পূর্ণতা পেয়ে গেছিলাম। ওর সাথে এইভাবে থাকতে থাকতে আমাদের প্রায় আমার বয়স তখন কত হবে, প্রায় মানে আমাদের বিয়ের বয়স প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে। এর মাঝে ও একবার বেবি কনসেপ্ট করেছিল, কিন্তু কোনো না কোনো কারণে ওর বেবিটা হয় নাই। তো 1 বছর 8 মাসের মাথায়, আমার যতটুকু মনে আছে, 1 বছর 8 মাসের মাথায় একদিন সন্ধ্যার পরে ও ওর বাবার বাসায় যাবে, কোনো না কোনো একটা কারণে বাবার বাসায় যাবে। তো আমাকে বলতেছে যে চলো তুমি সহ চলো। তখন আমি বললাম যে না দেখো আমার ইচ্ছে করতেছে না, তুমিও যাও, আমার শরীরটা ভালো ছিল না আর কি। তো ওদের বাবার বাসায়, ওর বাবার বাসায় দিন আমাদের ইনভিটেশন ছিল, দাওয়াত ছিল। ও তখন একে রওনা দিছে, আমি তখন শুয়ে আছি মানে আমার রুমে। এর ভিতরে আমরা কিন্তু সবাই একসাথেই থাকতাম। আমরা একজন বাঙালিরা যেভাবে থাকে বাবা মা ভাই বোন মিলে এক পরিবারে, তা আমরাও ভাবে এক পরিবারেই থাকতাম। হঠাৎ করে তখন খবর আসলো আমাদের বাসায় যে ও নাকি মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আরিশা মানে সরি ওই আমার ওয়াইফ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এটা শুনে আমি তখন খুব মানে লাফ দিয়ে উঠলাম, আমার আব্বা আমারে বললো। তো কোন মেডিকেলে নিয়ে গেছে, আমরা তখন ইমিডিয়েটলি মেডিকেলে গেলাম। তো আসলে ওই দেশটা তো খুব একটু মানে কনজারভেটিভ, অনেক সমস্যা আছে। তো ওখানে যাওয়ার পরে আমরা ওকে আর দেখতে পাই না, ওকে ইমার্জেন্সিতে নিয়ে গেছে এবং যতটুকু জানতে পারছি ওর অবস্থা খুবই খারাপ, মানে অতটা ভালো না। তো আমরা তো আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আল্লাহ যদি ওকে রক্ষা করো, কারণ ও অনেক ভালো ছিল ভাই, সত্যি কথা বলতে আমার জীবনের পূর্ণতাও এনে দিয়েছিল। এবং এরই মাঝেই আমি হঠাৎ জানতে পারি মানে যেদিন ওকে মেডিকেলে ভর্তি করানো হয় যে রাতে, তার পরের রাতও বেঁচে ছিল, কিন্তু এরপরে রাতে ও
ইন্তেকাল করে মারা যায়, হসপিটালের মধ্যেই মারা যায়। এবং ও খুব মানে অনেক বড়োভাবে ইনজুরি হয়েছে। ওর কিন্তু কোনো দোষ ছিল না, ও হচ্ছে আপনার মানে রোড পার হচ্ছিল গাড়ি দিয়ে, এমন সময় মানে আপনার ইউটার্ন করে মানে আসবে এমন সময় একটা রং বাইকার মানে একদম রং চালাচ্ছিল, ওখানে কিছু কিছু বাইকার এরকম করে এবং ইচ্ছে করে এসে আমার ওয়াইফের গাড়ির মধ্যে ধাক্কা দেয়। ও যেখানে বসা ছিল তার ডান পাশে মানে ড্রাইভিং সিটে তো বসা ছিল, ওই দিক থেকে ওকে মারে এবং মারাতে গাড়িটা পুরো একদম বটে যায়। ওরা নাকি মানে অনেকেই ধারণা করতেছিল যে ওখানকার যারা ডক্টর ছিল ওরা ওকে হসপিটালে আনার পরেই বলছে যে উনি আসলে মরে যাওয়ার কথা ছিল, যেভাবে আঘাত খেয়েছে, বাট তারপরেও বেঁচে আছে। এইটা লাকিলি যে আমরা ওকে অন্তত কিছু সময় হলে বাঁচাতে পারছিলাম। তো ওর মৃত্যুর পরে আমি একরকম কুমায় চলে গেছি, মানে ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না, মানসিকভাবে প্রচুর পরিমাণে ডিপ্রেস হয়ে যাই। আমার আব্বা মা বলতেছে এটা টেনশন করে লাভ নাই, হয়তো এইভাবেই তার মৃত্যু আছে। আমি সবসময় মানে বলতাম যে একটা বাচ্চা তো ওর একবার কনসেপ্ট করছিল, যদি বাচ্চাটা দুনিয়াতে আসতো তাহলে হয়তো ভাই আমার এতটা কষ্ট হতো না, আমি আমার বাচ্চাটাকে নিয়ে আরামে আয়েসে ওকে নিয়ে থাকতে পারতাম, মানে ও মারা যাওয়ার পরও বাচ্চাটাকে নিয়ে থাকতে পারতাম। এবং কেন বেবিটা নষ্ট হয়ে গেল, ওই বেবিটা কেন দুনিয়াতে আসলো না, খুব কষ্ট, মানে এতই কষ্ট যা ঠিক বলার মতো না। তো কী আর করা, আমি এই কষ্টগুলোকেই ক্যারি করে বেড়াচ্ছি, আস্তে আস্তে করে দিন পার করতেছি এবং আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি যে নামাজ কালাম পড়তাম, কিন্তু যেহেতু ডিপ্রেস থাকতাম, খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না, বাট তারপরে নামাজ পড়তাম। আমাকে আমার ওয়াইফ সবসময় বলতো যে জীবনে যতই ডিপ্রেশনে চলে যাও, যতই টেনশনে চলে যাও, যতই খারাপ পরিস্থিতি আসুক, কখনো নামাজ ছাড়বা না। কারণ আল্লাহ তার বান্দাকে বিভিন্নভাবে আঘাত করে আল্লাহ আসলে জানতে চায় যে এই বান্দা এত আঘাতের মাঝেও আমাকে মনে রেখেছে কিনা। কারণ আমরা বিশ্বাস করি পৃথিবীতে একটা গাছের পাতাও যদি নড়ে তবে তা আল্লাহর অনুমতিতেই লড়ে। পৃথিবীতে যা কিছু হয় সবই আল্লাহর ইশারায় হয়। তাহলে আমি যে কষ্ট পাচ্ছি এটা কি আল্লাহর ইশারায় হচ্ছে না? হ্যাঁ, আল্লাহ ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে, কারণ তিনি আমাকে পরীক্ষা করতেছেন। তো এই জন্য আমার বউ বলতো যে তুমি যতই সমস্যার মধ্যে পড়ো বাট কখনোই নামাজ ছাড়বা না। তুমি যতই শত কষ্টের মাঝেও নামাজ চালিয়ে যাও তাহলে আল্লাহ মনে করবে যে দেখো আমি এত কষ্ট দিচ্ছি তারপরেও মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, আমাকে ডাকতেছে, সো আল্লাহ তোমার উপরে খুশি হবে, তুমি কখনো নামাজ ছাড়বা না। যার কারণে আমি খুব কষ্টে থাকতাম, ডিপ্রেশনে থাকতাম, তারপরেও আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। এভাবে প্রায় আমার জীবন থেকে বহু বছর কেটে যায় এবং কেটে যাওয়ার পরে আব্বা মা তখন বলতেছেন যে আমার তখন নানার শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো না। আমার নানু বাড়িতে নানার অবস্থা তখন খুব খারাপ। আমার নানা কিন্তু অনেক হায়াত পায়, আমার নানি কিন্তু মারা গেছে ইতিমধ্যে, বাট নানা অনেক বেশি হায়াত পায় আলহামদুলিল্লাহ। তো নানার অবস্থা খুব শোচনীয়। আমার বাবা বলতেছে তুই একটু বাড়িতে যা, তো নানাকে দেখে আয়। আর এদিক দিয়ে আমার আব্বা মনে হয় আমার নানু বাড়িতে ফোন দিয়ে বলে দিছে যে আপনারা এই মৃদুল যদি দেশে যায় তাহলে দেখে শুনে একটা ভালো মেয়ে দেখে মৃদুলকে বিয়ে করাই দিবেন। এবং আমার ছোটো বোন আমাকে এটা বলতেছিল যে তুমি যে বাংলাদেশে যাচ্ছ, মেবি বাংলাদেশে গেলে তোমাকে বিয়ে করাই দিবে। তো আমি তো আসলে মানে আমেরিকা থেকে ফুল প্রিপারেশন নিয়ে গেছি যে যত যাই হোক আমি কখনো বিয়ে করব না। আমার আব্বা আম্মা যতই টর্চার করুক, যতই যাই করুক, আমি বিয়ে করব না। আমি সম্পূর্ণ মানে বিয়ে ছাড়াই সারা জীবন থাকবো, আমার বউ প্রথম ওয়াইফকে ভালোবেসে যাব। তো বাংলাদেশে গেছি, গিয়ে সবার সঙ্গে উঠতেছি বসতেছি, বহু বছর পর তখন গিয়েছিলাম। তো এত বছর পর যাওয়ার পরে সব কিছুই কেমন যেন একটু নতুন নতুন মনে হচ্ছিল। উঠা বসা, নানুর কবর জিয়ারাত করলাম, নানার সঙ্গে সকালবেলা একদম ভোরে ঘুম থেকে উঠতাম, ফজরের নামাজ পড়তাম, গ্রামের ভিজা মাটিতে হাঁটতাম। এই স্মৃতিগুলো আমার কাছে এখনও মনে হলে সত্যি অবাক লাগে। তখনকার সময়গুলো এক অন্যরকম সময় ছিল। এবং আমার নানা খুব বেশি একটা হাঁটতে পারতেন না, বেশিরভাগ সময় হুইল চেয়ারেই থাকতেন, কিন্তু আমি বাংলাদেশে যাওয়ার পরে নানা সকালবেলা আমার সঙ্গে হাঁটতেন। মানে এটা বেশ অবাক ছিল। যারা ছিল তারা সবাই বলতেন যে আমার নানা ভাই অনেক মানে মাস হয়ে গেছে হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে থাকে, বাট আমি দেশে যাওয়ার পর উনি হাঁটতেছে, এটা সবার কাছে বেশ অবাক ছিল। এরকম করতে করতে নানা আমাকে বলে তোর বিয়ে করাবো, তোর জন্য মেয়ে দেখবো, এবং এগুলো সেগুলো আমাকে বারবার বলতো। তো আমি নানা ভাইকে বলতাম যে না, আমি আসলে এখন বিয়ে করব না, আর এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। নানা বলে তোর আব্বু ফোন করে বলেছে, আমাদেরকে জানাইছে তোর জন্য মেয়ে দেখার জন্য, তোকে বিয়ে করানোর জন্য। আমি বলছি যে না, আপনারা মেয়েও দেখে লাভ নাই, আর আমি এই মুহূর্তে বিয়ে করব না। আমি বুঝতে পারি আমার এই উত্তরটাতে আমার নানা ভাই মনে বেশ পরিমাণের কষ্ট পায় এবং তিনি মুখটা একেবারে কালো করে ফেলে। দেখেন, এই ঘটনার ঠিক কিছুদিন পরেই আমার নানা ভাই ইন্তেকাল করে, মানে নানা ভাই মারা যায়। তার প্রায় সপ্তাহখানিক পরেই নানা ভাই মারা যায়। তো আমি বেশ লাকি ছিলাম যে আমি আমার নানা ভাইয়ের মরা মুখটা হলেও দেখতে পারছি। যদি আমি আমেরিকা থাকতাম তাহলে হয়তো নানা ভাইয়ের মরা মুখটাও আমার দেখা হতো না। নানা ভাইকে দেখলাম এবং শেষ পর্যন্ত উনি যখন মারা গেল আমি নিজের হাতে আমার নানা ভাইয়ের ডেড বডিটা কবরের মধ্যে রাখলাম।
কবরের মধ্যে রাখলাম, এই সৌভাগ্য আমার হয়েছে। তো এই নানাকে আমি দাফন করে আসার পরে, মানে দাফন করে আমি নানার কবরের কাছে বসে বসে কান্না করতেছিলাম। লাশ দাফন হয়ে যাওয়ার পরে মোনাজাত দিয়ে দিলে পরে সবাই কিন্তু তখন চলে যায়, তো কেউ কিন্তু থাকে না। বাট আমি ওই মুহূর্তে নানার কবরের কাছে বসে বসে কান্না করতেছি। এমন সময় হঠাৎ করে একজন মানুষ এসে আমার পিছনে হাত দিল। হাত দেওয়ার পরে আমি তখন তার দিকে ফিরে তাকালাম। ফিরে তাকিয়ে দেখতেছি এইটা আমার সেই মমেনা খালা, যিনি ছোটোবেলায় আমাকে নিজের হাতে খাওয়াইতো, আদর করতো নিজের মায়ের মতো, সেই মমেনা খালা। খালাকে দেখে আমি অবাক হয়ে গেলাম এবং খালারে বললাম, আপনি কখন আসছেন? উনি বলে, আমি অনেক আগে আসছি। তাই আমি বললাম, অনেক আগে আসলে আপনি আমার সঙ্গে কথা বলেন নাই কেন? বলে, তুমি অনেক ব্যস্ত লাশ দাফন নিয়ে, এই জন্য আর কথা বলি নাই। এখন তো মোটামুটি লাশের কাজ শেষ হয়ে গেছে। তা আমি তখন ওনাকে জোরে ধরে কান্না করতেছে এবং উনিও খুব কান্না করতেছে, বলতেছে আমার বাবা, মানে আমার নানা বেশ ভালো মানুষ ছিলেন এবং ওনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিলেন, এটা বলেছে। তা আমি বলতাম যে আসলে বাংলাদেশে আসার পরে আমি আপনার কথা ভুলেই গেছিলাম। আমি আমার নানা জীবিত থাকা অবস্থায় মনে হয় আপনার কথা জিজ্ঞেসও করি নাই, মা ঠিক মনে নাই। তো আসলে তো উনি বলে যে, তো আমিও অনেক কষ্টে আছি, তো আমাদের বাড়িতে যাইও। আমি তখন বললাম যে, না খালা, আমি আমেরিকাতে ব্যাক করবো, আমেরিকাতে চলে যাব, আমি মানে চলে যাব। উনি বলতেছে, না যদি পারো কালকে একটু আমাদের বাড়িতে যাইও, আমাদের বাড়ি খুব দূরে না, এখান থেকে বেশ কাছাকাছি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাব। তো ওনার সঙ্গে কথাবার্তা বলে উনি আবার কী কারণে জানি চলে গেছে, থাকে নাই। তো রাতটা সবাই তখন লাশের বাড়ি সবাই কান্নাকাটি করতেছে, তাদের কান্নাকাটি রাতে আমি প্রায় শেষ রাতে ঘুমাইছি। পরের দিন দুপুরবেলা ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে চিন্তা করলাম, হাইরে মমেনা খালানা আমারে বলছে তার বাড়িতে যাওয়ার জন্য, আর আমার কিন্তু তখন আমি প্ল্যানিং করে ফেলেছি, যেহেতু নানা ভাই চলে গেছে আমি আমেরিকাতে আবার ব্যাক করবো খুব দ্রুতই। তো যখন মোমেনা খালার কথা মনে হলো, আমি তখন চিন্তা করলাম যে না, আমি তাহলে ওনার বাড়িতে একটু যাই। তো রওনা দিয়েছি। এই সময় বাড়ির মধ্যে আরও যে খালারা আছে তারা বলতেছে যে মৃদুল কিছু খাইয়া যাও। তাই আমি বললাম যে না, অনেক দিন খালার হাতে খাবার খাই না, আজকে মমেনা খালার হাতেই খাবার খাবো। ওই চিন্তা ভাবনা করে আমি তখন তাদের বাড়িতে রওনা দিয়েছি। তো যেতে যেতে প্রায় 4টার মতো বেজে গেছে, যদিও উনি বলছে বেশ দূরে না, আসলেই মোটামুটি দূরেই ছিল। আমি এর আগে অনেকবার গেছিলাম, বাট রাস্তাটা আমার সঠিকটা একটা মনে ছিল না। ওনার কাছ থেকে পুনরায় আবারও ঠিকানা রেখেছিলাম। পরে যাওয়ার পরেই দেখি যে উনি একজন ভাঙা একটা ঘরের মধ্যে, মানে খুবই ভাঙা একটা ঘরটা মনে হয় যেন এখনই ভেঙে যাবে। তখন আমি খুব অবাক হয়ে গেলাম। তখন ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখতেছি যে একেবারে ভাঙা ঘর, মানে আগের ঘরটাই, এবং আরও এখন ছোট করে ফেলছে। আগে তো একটু বড় ছিল, আগে 2 রুমের ছিল, এখন 1 রুম করে ফেলছে এবং ঘরটা বেশ ভাঙা, মানে ভাঙাচোরা। তা আমি ঘরের ভিতর ঢুকে মমেনা খালারে বলতেছি, আপনি এই ঘরের মধ্যে থাকেন? বলে, হ্যাঁ রে বাবা, এটার মধ্যেই থাকি। তাই আমি বললাম যে এই এক ঘরের ভিতরে আপনারা দুজনে কেমনে থাকেন? আমি যতটুকু জানি যে সে এবং তার একটা ছেলে মহসিন আছে। পরে উনি বললো, আমরা তো দুজন না, আমরা তো একজন। আমি তখন পুরো শিওর হয়ে গেলাম যে অবশ্যই মহসিন বিয়ে করে আলাদা হয়ে হয়তো বউ নিয়ে থাকে, কারণ গ্রামের ছেলেরা তো এটাই করে, যে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে, হয়তো এরকমটাই করছে। আমি একটা চিন্তা ভাবনা করলাম যে হয়তো তাই হবে। পরে আমি বললাম যে মহসিনকে বিয়ে করে আলাদা হয়ে গেছে? ওই ধরনের একটা মুচকি হাসি দিছে। মুচকি হাসি দেওয়ার পরে আমি বললাম যে খালা, মহসিনকে কোথায় বিয়ে করাইছেন বা কই আসো বলতে পারেন? বলে, তুমি মহসিনকে দেখবা? আমি বললাম, হ্যাঁ দেখবো। তাইলে আমার সঙ্গে আসো। এই কথা বলে বিকেলবেলা আসরের পরে উনি তখন আমার ঘর থেকে বের করে ওনাদের বাড়ির পিছনে একটা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন বেশ মোটামুটি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমার এরকম জঙ্গলের ভিতরে নিচ্ছে কেন? আমি যে খালা, আপনি আমার কই নিতেছেন? বলে, তোমারে দেখাবো না ও কোথায় বিয়ে করছে? হয়তো দুলে সেজেই গেছে, আসো তোমারে দেখাই। এই কথা বলে ওনার সঙ্গে সঙ্গে যেতে উনি একটা পর্যায়ে করলো কি, আমাকে একটা কবরস্থানে নিয়ে গেল এবং কবরস্থানে নিয়ে আঙুল দিয়ে দেখাই দিতেছে যে ওইখানে মহসিন নাকে কানে তুলা দিয়া গোসল কইরা দুলা সাইজা বাসর ঘরে বসে আছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, খালা আপনি কি বলতেছেন? মহসিন মারা গেছে? বলে, হ্যাঁ, বেশ কয়েক বছর আগেই মারা গেছে। আমার মনে হয় তখন কি আমার বুকটা ছিঁড়ে গেছে, কারণ এই মহসিনের সঙ্গে আমার শৈশবের বেশ স্মৃতি ছিল। আমাদের বাসায় থাকতো, আর আমি একসাথে ঘুরতাম, মানে এত মধুর সম্পর্ক ছিল যা ঠিক বলার মতো না। মহসিন এইভাবে মরে গে যাবে, মানে আমি ঠিক বুঝতে পারতেছি না খালা কী বলতেছে। আমি তারপর খালাকে জিজ্ঞেস করতেছি, খালা আপনি আদৌ আমাকে সত্যি কথা বলতেছেন তো? মহসিন কি সত্যি মারা গেছে? বলে, হ্যাঁ বাবা, মহসিন মারা গেছে। আমি বললাম, আমি যতটুকু জানতাম, আমি আমেরিকাতে যখন চলে যাই ও তখন এসএসসি পরীক্ষা দিবে না, বা ক্লাস 9-10 পরে এরকম একটা বয়সে ছিল। এরপরও কি পরীক্ষা দিয়েছিল? বলে, হ্যাঁ, ও পরীক্ষা দিয়েছে এবং ও অনেক ভালো রেজাল্টে পাশ করছে। পরীক্ষাতে ওর ভালো রেজাল্ট অনেক ভালো হয়েছে, স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে। আমি বললাম, তারপর? বলে, তারপরে ও
ওর একটা কলেজে ভর্তি করাই। আমি যে আপনাদের এখানে কলেজে? বলে হ্যাঁ, আমার এখানের কলেজেও ভর্তি হয়। তোমরা চলে যাওয়ার পরে তোমার বাবা কিছু টাকা দিয়ে গেছিলো আমাকে, এই টাকাগুলো দিয়ে গ্রামে এসে কিছু জমি বন্ধক নিয়েছিলাম। কিছু জমি বন্ধক নিয়ে সেই জমিগুলোতে তখন চাষ করতাম, এক পাশে ধান এবং অন্য পাশে সবজি চাষ করতাম। ধান সবজি আমি আর আমার ছেলে যা খাইতাম, অবশিষ্ট যতটুকু ছিল ওইটুকু আমরা বিক্রি করে দিতাম, এবং ধান সবজি বিক্রি করে যে পরিমাণে টাকা হইতো তা দিয়ে মোটামুটি মহসিনের পড়াশোনা বেশ ভালোভাবেই চলতো। আমি আর আমার ছেলে বেশ ভালোই ছিলাম। আমি বললাম তারপর? উনি বলে তারপরে এই কলেজে পড়া অবস্থায় মির্জাবাড়ির একটা মেয়ে আছে, ওদের কলেজটা অনেক দূরে ছিল, মানে ওদের বাড়ি থেকে বেশ দূরে ছিল। তো সেখানে নাকি ও সাইকেল দিয়ে যাইতো এবং আসতো। মাঝে মাঝে ওই কলেজের পাশে একটা বাড়ি আছে মির্জাবাড়ি, সেই মির্জাবাড়ির অনেকগুলো ছেলের সঙ্গে নাকি ওর একটা ভালো সম্পর্ক ছিল। তো মাঝে মাঝে রাতের বেলায় সেই মির্জাবাড়িতে গিয়ে ও থাকতো, এবং ওইভাবে থাকতে থাকতে রিয়া মির্জা বলে একটা মেয়ে ছিল মির্জাবাড়ির, ওই মেয়ের সঙ্গে নাকি ওর প্রেম হয়ে যায় কলেজে পড়া অবস্থায়। এবং সেই প্রেমের সূত্র ধরে একটা পর্যায়ে ও নাকি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়। ইন্টারের রেজাল্টও ওর অনেক ভালো হয়, এবং ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো হওয়ার পরে খালা তখন চিন্তা করতেছিল ওরা একটা ভালো চাকরি করাবে, এবং ওনাকে বিভিন্ন সরকারি চাকরির জন্য ডিফেন্সেও ওনাকে অ্যাপ্লাই করেছে, এবং অনেক জায়গা থেকে ওর ভালো ভালো সুখবরও আসতেছে। এর কয়েকদিন পরে, ইন্টারমিডিয়েট পাশ করার কয়েকদিন পরে নাকি হঠাৎ করে ওই রিয়া মির্জার কোথায় জানি বিয়ে ঠিক হয়ে যায়, এবং বিয়ে ঠিক গেলে পরে ওনাকে তখন পাগল হয়ে যায়। ওর মারে বলতেছিল যে আমি রিয়াকে ভালোবাসি, রিয়াকে না পাইলে আমি মরে যাব, আপনি যেভাবে হোক আমার সঙ্গে রিয়ার বিয়ের ব্যবস্থা করেন। ওর মা তখন বলল যে আমি মানুষের বাড়িতে কাজ করি এবং আমি নিজে মাঠে ঘাটে কাজ করি, ওরা হচ্ছে মির্জাবাড়ি, এবং মির্জাবাড়ির সেই এলাকাতে অনেক সুনাম, তা মির্জা সাহেব কি তার মেয়েরে আমার ছেলের কাছে বিয়ে দিবে? একটা পর্যায়ে তারপরও ছেলের অনুরোধ রাখার জন্য উনি নাকি গিয়েছিল মির্জার কাছে, যে বিয়ের কথাবার্তা বলার জন্য বা মেয়ের বিষয় বলার জন্য। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে মির্জা সাহেব তাদের এই সম্পর্কটা মেনে নেয় নাই। অনেক বুঝাইছে, তিনি মেনে নেয় নাই, এবং মেনে না নেওয়ার পরে একটা পর্যায়ে ও নাকি গিয়েছিল, মানে ওই মহসিনও নাকি গিয়েছিল, এবং তারা নাকি অনেক মারছে টারছে, এই করছে সেই করছে। তারপরে মহসিনের মা মানে মোমেনা খালা তখন তাদের গ্রামের কিছু মানুষকে নিয়ে নাকি গিয়েছিল ওইখানে মির্জাবাড়িতে আবার, মানে তৃতীয়বার যাওয়ার পরে ওই মির্জার মেয়ে রিয়া মির্জা নাকি অলরেডি মানে মোমেনা খালারে অপমান করছে, এবং এই মেয়ে নাকি এটা বলছে মোমেনা খালার, এই যে দেখ আমরা কলেজে পড়তাম একসঙ্গে একটা মেয়ে পড়াশোনা করলে একটা ছেলের সঙ্গে ভাব ভালোবাসা হয়, এরকম ভাব ভালোবাসা হইলেই কি তারে বিয়ে করতে হবে, এমন কি কোনো কথা আছে? আমি তোরে কখনো এটা বলি নাই যে আমি বিয়ে করব। আমি সাথে প্রেম করছিলাম, আমাদের প্রেম ছিল সত্যি, কিন্তু আমি তো বিয়ে করবো এই কথা কখনোই বলি নাই। এখনও বিয়ের জন্য পাগলামি করে কেন? আর প্রেম যাত্রার সঙ্গেই করা যায়, কিন্তু বিয়ে তো আর সবাইরে করা যায় না। এবং এই কথাগুলো শোনাতে ওর মা খুব কষ্ট পায়, এবং তার গ্রামের যে মানুষরা যায় ওর মায়ের সঙ্গে, তারাও অপমানিত হয়, এবং অপমানিত হয়ে ফিরে এসে তার মা এবং গ্রামবাসীর সবাই মহসিনের সঙ্গে খারাপ ব্যবহার করে। গ্রামের মানুষ নাকি এটাও বলে যে তোদের এই গ্রাম থেকে বের করে দেওয়া দরকার, তুই বেটা ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াইলি কেন? তুই গরিবের ছেলে, তোর মা মানুষের বাড়িতে কাজ করে, মাঠে ফসল ফলায়, তুই এমন একটা পরিবারে মেয়েরই বিয়ে করবি? তুই কেন মির্জা বাড়িতে গেলি? আর গেলি এমন একটা মেয়েকে ভালোবাসলি যে মেয়ে কিনা আমাদেরকে এইভাবে অপমান করছে। তারা মির্জা হয়েছে তো কী হয়েছে, আমাদের কি কোনো সম্মান নাই? সবাই নাকি তাকে অপমান করে, এবং সে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সেই রাতেই নাকি মৃদুল ফাঁসি দিয়ে আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে চলে যায়। খালার কথাগুলো শুনতে শুনতে গোধূলি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আকাশ দিয়ে একরাশ মেঘেরা সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছিল, পাখিগুলো বেলা শেষে তাদের নীড়ে ফিরে যাচ্ছিল। মোমেনা খালার চোখ দিয়ে অজস্র পানি জড়িয়ে পড়তেছিল। মাগরিবের আজান দিয়ে দিল। তখন আমরা সেই কবরস্থানে মহসিনের কবরের সামনে দাঁড়িয়েছিলাম। খালারে বললাম, খালা ঘরে চলেন। উনি বলে, আমি আমার ছেলের কাছে আসলে সহজে ঘরে যেতে চাই না। ওখানে বসে বসে খালা কান্না করতেছে। আমি অনেক ধরে টরে তারপরে ঘরে আনছি। আনার পরে আমি বললাম, খালা আমি এই ভাঙা ঘরে আপনার সঙ্গে একটা রাত থাকতে চাই। পরে বলে, না বাবা, তুমি আমেরিকার মানুষ, তুমি এই ভাঙা ঘরে আমার সঙ্গে থাকতে পারবা? আমি বললাম, খালা আপনি না সবসময় বলতেন আপনার দুইটা ছেলে, আমি একটা, মহসিন একটা, তো যদি আমি আপনার ছেলে হয়ে থাকি তাহলে মায়ের সঙ্গে কেন থাকতে পারবো না বলেন? আমি আজ এই রাতটা আপনার সঙ্গে এই ঝুপড়ি করে কাটাতে চাই। এবং এটা বলাতে উনি মোটামুটি খুশি হলো এবং বলল যে ঠিক আছে। তার সঙ্গে তখন আমি এই ঝুপড়ি করে পুরো সম্পূর্ণ একটা রাত কাটিয়ে দিলাম। সারাটা রাত গল্প করলাম, কথাবার্তা বললাম, নিজের যতটুকু সমর্থ বা সাধ্য ছিল সে অনুযায়ী ওনাকে সাহায্য করলাম,
এবং সকালবেলা আমি বললাম যে খালা আমি চলে যাব, আমি থাকবো না, তবে যেই মেয়েটা মহসিনের এত বড় ক্ষতি করলো, আপনার পুরো স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিল, সেই মেয়েটার সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যম কি আছে? খালা বলে হ্যাঁ, মেয়ের ফোন নাম্বার আছে আমার কাছে ফোন নাম্বার আছে। আমি বললাম ফোন নাম্বারটা থাকলে আপনি আমাকে একটা দেন। তো খালার কাছ থেকে তখন আমি মেয়েটার মোবাইল নাম্বারটা নিয়েছিলাম। মোবাইল নাম্বারটা নেওয়ার পরে তার আর আমি ফোন টোন দেই নাই, আমি তখন আমার বাড়িতে চলে যাই। নানার তখন 3 দিনের ছিল, মানে 3 দিনের দিন হলো, 3 দিন পরেই আমি তখন বিদেশে চলে যাবে এই চিন্তা ভাবনা করতেছিলাম। একদিন ভাবলাম কি মেয়েটার একটু ফোন দিই। এই মেয়েটা মহসিনকে এইভাবে মৃত্যুর কোলে ঢেলে দিলাম, মেয়েটার সঙ্গে একটু কথা বলি। একদিন রাত্র প্রায় আপনার এশান নামাজের পরে আমি তখন মোবাইল ফোনটা হাতে নিয়ে এই মেয়েটারে একটা কল দিলাম। কল দেওয়ার পরেই আমি কল দিছি এবং কল দিয়ে সে কলটা রিসিভ করছে। আমি বললাম, মানে সালাম দিয়ে বললাম ভালো আছেন। মানে যখন তার সঙ্গে আমি কথা বলতে শুরু করলাম ভাই, সে এমন স্টাইলে কথা বলতেছে যেন ফিল্মের নায়িকা, মানে কেমন জানি একটু মানে অন্যরকমভাবে কথা বলতেছে। তো যখন তার কথাবার্তার মাঝে আমি একটু অন্যরকম রসকস পাচ্ছিলাম, মানে একটু অন্যরকম সুর পাচ্ছিলাম, যেমন রং নাম্বার একটা মানুষ ফোন দিলে একটা মেয়ে যেভাবে কথা বলে যে কেন ফোন দিয়েছেন, কী কারণে ফোন দিয়েছেন, কাকে চান, এই ধরনের প্রশ্নই তো করে। কিন্তু তার কথাবার্তাগুলো ছিল বেশ অন্যরকম। আপনি রাতে খেয়েছেন, আপনাদের শরীর কেমন, মানে আপনার শরীর কেমন, এমন সবভাবে সে আমার সঙ্গে কথা বলতেছে যেন আমি তার বেশ পরিচিত। আমি তারে জিজ্ঞেস করলাম, আপনি যে আমার সঙ্গে এইভাবে কথা বলতেছেন, আমার নাম্বারটা তো আপনার ফোনে মনে হয় প্রথম গিয়েছে, আমি তো আপনার কাছে পুরো আননোন একজন পার্সন, কিন্তু আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতেছেন, তার কারণ কি? মেয়েটা তখন আমাকে বলে, কি বলেন আপনি আপনি আমার কাছে অপরিচিত হতে যাবেন কেন? এই পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই তো আদম হাওয়ার বংশধর। যদি আদম হাওয়ার বংশধর আমরা হয়ে থাকি তাহলে তো আমাদের পূর্বপুরুষ সব একই, সুতরাং আপনার সঙ্গে আমার সম্পর্ক নাই। তা কি বললো? আপনি তো আদম হাওয়া থেকে আসছেন, আলাদা হয়ে তো আর আসেন নাই, তাই না? আমি ওর কথা শুনে বেশ অবাক হয়ে গেলাম যে একটা মেয়ে এত সুন্দর কথা বলতে পারে, যে পৃথিবীর সব মানুষগুলো আসলে একই গুচ্ছের, একই বংশের। এই মেয়েটা কীভাবে মহসিনের মতো ছেলেকে মেরে ফেললো? তা আমি তখন তার ওই কথার টুনিং শুনে আমি আমার নিজের টোনটাকে একটু পাল্টায় ফেললাম। মানে কেন ফোন দিয়েছি, কী কারণে ফোন দিয়েছে, বা মমেনা খালার কাছ থেকে নাম্বার নিয়েছি, মহসিনের আমি এরকম ফ্রেন্ড, আমি আর এগুলো তাকে বলি নাই। না বলে নিজের মতো করে তার সঙ্গে কথা বলতেছি। এখন কথা বলতে বলতে ভাই সে আমার সঙ্গে টানা 1 ঘন্টা কথা বলে। একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করে না যে আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন। 1 ঘন্টা কথা বলার পরে সে তখন লাইনটা কেটে দিল। মানে কথাবার্তা হলো অনেকক্ষণ, আমি তখন নিজেই আর কি রেখে দিলাম। ও মা, এরপরে সে আমাকে সকালে ফোন দেয়, বিকেলে ফোন দেয়, আপনি কি করেন, আপনি ভালো আছেন কিনা, আপনি খেয়েছেন কিনা। মমেনা খালা যদুরকে বললো যে মেয়েটার বিয়ে হয়ে গেছে এবং তার বিয়ে হয়েছে, তার হাজব্যান্ড যথেষ্ট ভালো ঢাকাতে, এবং সে নাকি তার হাজব্যান্ডের সঙ্গেও ভালো নাই। কয়েকদিন পরপর ঝগড়া করে চলে আসে এবং হাজব্যান্ড এখানে আসলে নাকি হাজব্যান্ডকে মারে, হাজব্যান্ডের সঙ্গে খারাপ ব্যবহার করে। মানে মোমেনা খালা যেটা বললো যে মেয়েটা হাজব্যান্ডকে পর্যন্ত মারছে সবার সামনে। এই নিয়ে অনেক দরবার কারবার অনেক কিছু হয়েছে, কিন্তু থাকে ঢাকাতে। তো আমি যখন তারে জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন বা কোথায় থাকেন, তখন সে আমাকে বলে আমি পড়াশোনা করি ঢাকা ইউনিভার্সিটিতে, আর আমি থাকি ঢাকাতে। আমাদের ফ্যামিলিতে সবাই ঢাকায় থাকে, কিন্তু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে। মানে আমি দেখলাম যে তার কথাবার্তা সম্পূর্ণ মিথ্যা। যখন সে এভাবেই মিথ্যা দিয়ে সামনের দিকে যাচ্ছে, আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে সোনার চান পিতলা ঘুঘু, তুমি কতটুকু যাইতে পারো আমি দেখি। আমি তার সঙ্গে কথা বলতেছি, সে দেখতেছি অনর্গল মিথ্যে বলে যাইতেছে। এই যে সে একটা বিয়ে করছে, তার স্বামী আছে, তার ওই সময় পর্যন্ত কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয়নি বলতে অনেকবার বাচ্চা নেওয়ার নাকি চেষ্টা করছিল, মেয়েটা নাকি বাচ্চা নিচ্ছে না, ইচ্ছে করে, মানে রিয়া নাকি ইচ্ছে করে বাচ্চা নেয় না, যেগুলো মমেনা খালার কাছ থেকে জানতে পারলাম। তারপরে দেখলাম যে মানে অনর্গল মিথ্যা বলতে একটা পর্যায়ে আমার বলতেছে সে আমার সঙ্গে মিট করবে এবং আমার সঙ্গে দেখা করবে। আমিও বলছিলাম যে আমি ঢাকায় থাকি, আমি বরিশালের বা আমার নিজের পরিচয় হাইড করি। যখন বলতেছে দেখা করবে, আমি বললাম যে ঠিক আছে ভালো, তাহলে কোথায় দেখা করবেন? তা আমাকে বলে যে আপনি টিএসসিতে আসেন। যখন আমাকে মানে ওই দেখা করার কথা বলছে, আমি তখন ঠিক ওভাবেই তার সঙ্গে দেখা করতে গেছি, খুব ফর্মালিটি গেছি। ভাই এই মেয়ে এমন সব ভাবসাব নিয়ে আসছে, তার হাতে বই, মানে ঢাকা ইউনিভার্সিটি সে পড়াশোনা করে, সে অনার্স করতেছে, তার হাতে বই, তার কলম এবং এমন পোশাক আশাক, সে মনে হয় যেন এইমাত্র ইউনিভার্সিটি থেকে আসছে। মানে কলেজে গেলে একটা মানুষ যে পরিমাণ ড্রেস আপ নিয়ে বের হয়, যেভাবে বের হয়, হাতে কলম মানে হাতে বই, এমন একটা অবস্থা। আমি দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। বিশ্বাস করেন তখন তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভিতরটা ফেটে যাচ্ছিল। এবং আমি যতটুকু জানি যে মহসিনের এই মৃত্যুর পিছনে শুধু যে এই মেয়ের হাত আছে তাও না, মেয়ের গোটা পরিবার তার সাথে চিটিং করছে, মানে মহসিনের পরিবারের সাথে, মহসিনের সঙ্গে এই রিয়া মির্জার বাবা মা যারা আছে সবাই চিটিং করছে। তা আমি তার সঙ্গে কথাবার্তা বলতেছি, এরকম করতে করতে ভাই
ওদেরই আমার আর শান্তি দিচ্ছে না, সকাল নাই বিকাল নাই, খালি ফোন দেয়, ফোন করে। আমি তখন তারে বললাম, মানে সে আমাকে প্রপোজ দিয়ে ফেলছে, মানে আমার সঙ্গে সে প্রেম করবে, আমিও তার সঙ্গে প্রেমের মানে রাজি হয়ে গেলাম। একটা পর্যায়ে সে বলতেছে কি যে তার পরিবার তাকে বিয়ে দিয়ে দিবে, আমি যেন বিয়ের প্রস্তাব নিয়ে যাই তার বাবার কাছে। যখন এটা আমারে বললো, আমি বললাম আমি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব, আমি কিন্তু অতটুকুই বলছি যে আমার পরিবার ইউএসএ থাকে, আমি এখানে আসছি, মানে আমি আমার দাদার বাড়ির যে পরিচয় সেই পরিচয়টাই প্রেজেন্ট করছি, আমার নানু বাড়ির পরিচয় কিন্তু আমি দেই নাই। তো আমি বললাম আমার দাদা দাদি কিন্তু আমার সাথে সম্পর্ক ভালো নাই, আর আমার ফ্যামিলিতে শুধু আমিই আছি। ও বলে তোমার আমেরিকার পাসপোর্ট আছে তো? আমি বললাম আছে, বলো আমেরিকার পাসপোর্ট হলেই হবে, আমেরিকার পাসপোর্ট হলেই হবে, তুমি ওটা নিয়ে আসো, এবং ওটা নিয়ে আসলে আমার পরিবার রাজি হয়ে যাবে। আমি বেশ অবাক হয়ে যাচ্ছিলাম ওর কথা শুনে। আমি এটা চিন্তা করতেছিলাম যে আমি যে ওদের বাসায় যাবো, তা ওর বাবা মা তো আমাকে বলবে যে ওর তো বিয়ে হয়েছে, এটা তো আমাকে বলবেই। পর আমি বললাম তুমি কি আমাকে সিরিয়াসলি তোমার বাবা মায়ের কাছে নিতে পারবা? বলে হ্যাঁ পারবো, তুমি কবে আসবা বলো। তা আমি বললাম ঠিক আছে, একটা দিন ঠিক করলাম। এই দিনটা ঠিক করে আমি তখন তার বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়িতে যাওয়ার পরে ভাই, দুনিয়াতে মানুষ হয় কিন্তু এমন মানুষ মনে হয় জীবনে আমি প্রথম দেখলাম। তার বাবা মা এবং তাদের পরিবারের আরও অনেক মুরব্বীরা আছে, তারা সবাই আমার সঙ্গে কথা বলতেছে, কিন্তু খোনাক করেও কেউ একটাবার বলতেছে না যে মেয়েটা বিবাহিত। এখনও কিন্তু তার ডিভোর্স হয় নাই, এখনও সে ঢাকাতে তার স্বামী সংসার করতেছে। বাট তার পরিবারের প্রত্যেকটা মানুষ বলতেছে ও ঢাকায় পড়াশোনা করে, মানে ও যেভাবে সেট আপ দিয়েছে তার ফ্যামিলি একইভাবে আমার সঙ্গে কথা বলতেছে। আমি তো বেশ অবাক হয়ে গেলাম, আরে ঘটনা কি? আমি তো এর কোনো কারণ বুঝতেছি না যে ওইগুলো কী করতেছে। আমি তখন বললাম যে মানে আমি ঠিক তোমার কথা বুঝি না যে তুমি কী চাইতেছো বা কী করতেছো, মানে মনে মনে এগুলো নিজে নিজে বলতেছি। যাই হোক, এরকম করতে করতে ওর বাবা মা তখন বলতেছে যে বাবা আমি যতটুকু, ওর বাবা বলে যে বাবা আমি যতটুকু জানলাম যে তোমার বাবা মা সবাই ইউএসএ থাকে এবং তোমার কাছে তোমার বাবা মায়ের অ্যাড্রেস আছে এবং তাদের ঠিকানা আছে। তো মানে আমি চাচ্ছিলাম যে আমার মেয়েটারও আসলে বিয়ের বয়স হয়ে গেছে, এই সময় তো আসলে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো ভালো দেখায় না, তো আমি আমার মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিতে চাই, যদি তুমি রাজি থাকো তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলো। তারা পারে না যে ওই মুহূর্তে মেয়েটাকে আমার গলায় ঝুলাই দেবে। তখন আমার মানে কি বলবো, আপনাকে অনুভূতি বোঝাতে পারবো না। আমি বললাম যে ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে জানাচ্ছি। আর এদিক দিয়ে তো রিয়া আমার উপরে খ্যাপা, এই তুমি আব্বাকে কেন বললা না, আমরা তো তখনই কোর্ট ম্যারেজটা করে ফেলতে পারতাম, আব্বা হুজুরটিকে আমাদেরকে বিয়ে করাই দিত, আমরা একসঙ্গে থাকতাম। আমার একা একা থাকতে ভালো লাগে না, খুব খারাপ লাগে, শারীরিক অনেক চাহিদা আছে, কেন একা থাকবো। মানে ও পারতেছে না যে আমার সঙ্গে এখনই শুয়ে যায়, মানে বিয়ে ছাড়াই শুয়ে যায়। আমি বললাম যে ঠিক আছে, প্রবলেম নাই। এবং একটা পর্যায়ে হঠাৎ করে নিজের মেমোরিতে একটা সেট আপ চলে আসছে, কি জানেন, এরা তো খারাপ মানুষ, রিয়া এবং রিয়ার পরিবার তারা তো খারাপ মানুষ, সুতরাং এই খারাপ মানুষগুলো মহসিনের মতো একটা ছেলেকে খেয়ে ফেলেছে। এবং রিয়া যে লোকটাকে বিয়ে করেছে, আমি যতটুকু খবর নিয়ে দেখেছি ওই লোকটাও কিন্তু অনেক সহজ সরল, উনি একটা সরকারি চাকরি করে এবং বেশ ভালো মনের একটা মানুষ। জানতে পারলাম যে এই লোকটার জীবনটাকেও সে নরক বানায় দিতেছে, এই লোকটাকেও কোনোভাবে শান্তি দিতেছে না, এবং এই লোকটার মানে কী যে করবে সে বলার মতো না। এবং আমি যেদিন তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার ফ্যামিলির সঙ্গে রিসেন্ট গিয়ে আমাদের বিয়ের কথাবার্তা ফাইনাল করে আসবো, তখনইও করলো কি ওর স্বামীকেও তালাক দিয়ে দিছে। আমি কিন্তু ওর সঙ্গে কথা বলা ছাড়াও আরও মানুষের সঙ্গে কথা বলে ওর ইনফর্মগুলো নিচ্ছে যে আসলে কী করতে চাচ্ছে। ওর স্বামীকে তালাক দিয়ে দিছে। তালাক দিয়ে দেওয়ার পরে ও তখন পার্মানেন্টলি গ্রামে আসতেছে, আইসা আমারে বলতেছে তুমি আসো তুমি আসো তুমি আসো। তো আমি তখন তার আব্বার সঙ্গে ফোনে কথা বলে আমার কথা হচ্ছে আমি তাদেরকে একটা চরম অপমান করব। এবং এত অপমান করব যাতে ইতিহাসের খাতায় এরা যেতে মির্জাবাড়ির এই পরিবারটা যেন আর কারোর সামনে মুখ দেখাতে না পারে, কারোর সামনে যাতে মুখ দেখিয়ে কথা না বলতে পারে, আমি ঠিক এমন ব্যবস্থাই করব। আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করেন। এবং আমি বললাম যে আপনারা এমনভাবে বিয়ের অনুষ্ঠানটা করবেন যাতে 8-10 গ্রামের সব মানুষ থাকে, এবং এই বিয়েতে সম্পূর্ণ খরচ আমি দিব, মানে বিয়ের যত খরচ আছে সমস্ত খরচগুলো আমি দিব। সো আপনারা এই মানে ওভাবে আয়োজনটা ওভাবেই করেন। এখন যেভাবে বললাম, ওর বাবা বলে যে না, বিয়ের খরচ তোমার দেওয়া লাগবে না, আমরা আয়োজন ওভাবেই করব এবং বেশ বড়সড় করেই করব। সে ঠিক আছে। ওর বাবা তখন এই 8-10 গ্রামের মানুষকে জানিয়ে বেশ বড় করে বিয়ের উদযাপন করতেছে। এবার আমি যেদিন আমার বিয়ে হবে সেদিন আমি আমার কিছু রিলেটিভ, মানে ঢাকাতে আমার কিছু ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় আছে এবং আমার নানু বাড়ির মেহমানগুলোকে নিয়ে, ইভেন যে মমেনা খালা আছে ওনারা বোরকা পরে আর ছদ্মবেশে আমি সেই বিয়েতে প্রেজেন্ট হইলাম। বিয়ের দিন তারা জানতে পারছে যে এখানে আমার নানু বাড়ি আছে,
এটা জেনে তো ওরা মানে ওদের ফ্যামিলিতে মানে সবার মনে, যেহেতু আমার নানু বাড়ির মেহমানগুলো গেছে সবাই, এখন নানু বাড়ির মেহমান যাওয়ার পরে তো এর মনে ভয় ঢুকে গেছে, কিরে এই ছেলে নানার বাড়ি বরিশাল, কিন্তু সে তো আমাদের একবারও বলে নাই যে তার নানা বাড়ি বরিশাল। তখন তাদের নিজেদের ভিতরে একটা আপনার কানাঘষা শুরু হয়েছে। যাই হোক, এভাবে হইলেও তখন কাজী সাহেব বিয়ে পড়াবে। আমি ওরা আগেই বলে রাখছি, আমি কিন্তু তোমাকে বেশি টাকা কাবিনে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে সর্বোচ্চ 2 লাখ মানে 2 লাখ টাকা কাবিন দিব। ও বলে তুমি আমাকে 2 টাকা কাবিনে বিয়ে করো, এতে আমার কোনো দুঃখ নেই, আমি তোমাকে ভালোবাসি, সো 2 টাকা কাবিনে বিয়ে করতে পারবো। আমি বললাম যে না, কাবিন হবে 2 লক্ষ টাকা। এবার 2 লক্ষ টাকা কাবিন হলো। আমি কিন্তু সেই থানার পুলিশ থেকে শুরু করে এলাকার যে লোকজন আছে এদের সবাইকে হাজির করেছি, কারণ বলা তো জানা আমার উপর একটা অ্যাটাক হতে পারে, এই জন্য আমি প্রচুর পরিমাণের পুলিশ প্রোডাকশন রেখেছি। তো আমি যেহেতু বলি বিয়েতে পুলিশ নিয়ে গেছি বা আমি গিয়েছি বা এইভাবে জিনিসটা সাজিয়েছি, ওদের মনে কিন্তু ভাই খটকা লেগে গেছে। ওরা কিন্তু একজন আরেকজনকে বলতেছে ঘটনা কি, ছেলে এরকম করলো কেন, বা পুলিশ কেন আনছে, বা এই সেই কেন, ওরা তো এটা বুঝতেছে না। পরে প্রথমত বিয়েটা হয়ে গেল মানে আমিও সিগনেচার দিলাম, বিয়ে করলাম, যেভাবে কলমা পড়া দরকার এইভাবে কলমা পড়ে বিয়ে সম্পূর্ণ হলো এবং মেয়েরও বিবাহ সম্পূর্ণ হলো। এবার আমি বউ নিয়ে উঠবো, তখন প্রায় বিকেল 3:30 বেজে গেছে। পুরোপুরি চারদিকে তখন ওদের বাড়ির মেহমান মানুষ, ওদের 14 পুরুষ যারা আছে সবাই, একটা মানুষ ভাই খোনাক্ষরেও বলে না যে ও একটা স্বামীর সংসার করে আসছে এত বছর, কেউ বলে না। যখন ওখানে আমি উঠানে গেছি, ওই সময় আমি পুলিশকে ইনফর্ম করলাম যে আপনারা একটু ভালোভাবে থাকেন যাতে আমার উপরে অ্যাট্রাকশন না আছে। ওরা ওদের মতো করে প্রিপারেশন নিল। সে সময় আমি হঠাৎ করে বললাম যে আমার কিছু কথা আছে। যেহেতু বিয়ে হয়ে গেছে, কাবিনের পেপারে ওর আগের বিয়ের কথা কোথাও উল্লেখ করা হয়নি, এবং আমি আরেকটা জিনিসও জানতে পারছিলাম যেটা আমি আপনাকে বলি না, এবং পরে আমি সেটা আগে জানতাম না, যে এটা আমি জানতে পারছি পরে, ওর একটা ছেলেও ছিল এবং ছেলেটারও বয়স প্রায় 2 বছরের মতো। এটা আমি প্রথমে জানতাম যে ওর কোনো সন্তান নাই, কিন্তু পরে জানতে পারছি, ওকে বিয়ে করার কয়েকদিন আগে জানতে পারছি যে ওর একটা ছেলেও আছে। ওই ছেলেটাও তার স্বামীর কাছে দিয়ে আসছে, এটা কিন্তু আমি পরে জানতে পারি, এবং জানতে পারার পরেও কিন্তু আমি কিছু বলি নাই। ওরা কী করে সেটা দেখতেছিলাম। তখনই আমি ওই জায়গার ভিতরে ধরে পুলিশ প্রশাসন ছিল, সবাই ছিল, আমি সবার সামনে বললাম যে আমি তো রিয়াকে বিয়ে করলাম, রিয়া তো আমার বউ, তা আমি তাকে এই মুহূর্তে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক দাঁড়ায়া। এবং ওর বাবার সঙ্গে সঙ্গে খেপে আসছে, ওর আত্মীয় স্বজন আমাকে মেরে ফেলবে। পুলিশ ওই সময় প্রোডাকশানে গেছে, যা বলতেছে আপনারা চুপ করেন, ওনার আরও কিছু কথা আছে। আমি বললাম এই মাত্র রিয়ার সঙ্গে আমার বিয়ে হলো, আপনারা সবাই এখানে বিয়ে করাইছেন, এবং কাবিনের কোথাও কি এটা উল্লেখ ছিল যে রিয়া এর আগে একটা বিয়ে করছে বা ওর একটা বাচ্চা আছে? বাচ্চা বা বিয়ের কথা কি কোথাও উল্লেখ ছিল? সবাই বলতেছে না, উল্লেখ ছিল না। আমি বললাম তাহলে কি এটা আপনার আমার কাছে গোপন করলেন না, সম্পর্ক গোপন করলেন না? এটা তো করা দরকার ছিল। আমি এইটা বাবদ আপনাদের নামে মামলা করলাম। এই কথা বলে আমি পুলিশকে জানালাম যে আমি অভিযোগ দায়ের করতেছি, যে আমি ওদের নামে মামলা করলাম যে তারা তাদের বিবাহিত মেয়ে এবং মেয়ের একটা বাচ্চা আছে, এগুলো আমার কাছে হাইড করে তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই মেয়ে পরিবার সবাই বলছে ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো। কোথায় ঢাকা? তখন আমাকে প্রশ্ন করতেছে আপনি এগুলো বিয়ের আগে বলেন নাই কেন? আমি বললাম না, আমি বিয়ের আগে বলি নাই। এর আগে মেয়েটা একটা প্রেম করে মহসিন নামের একটা ছেলে, এই যে মহসিনের মা আছে মমেনা খালা, এই মমেনা খালার নিষ্পাপ, উনি আমাদের বাসায় কাজ করতো, আমাদের বাসার একজন মানুষ ছিলেন, সেই মানুষের ছেলেটাকে তিনি মেরে ফেলেছে। এই রিয়া ভালোবাসার ফাঁদে পেলে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে সে মারছে। এবং পুরো ঘটনা আমি তখন ওদের যত আত্মীয় স্বজন তো সবাই জানতো না মোমেনের বিষয়টা, মোমেনা খালার বিষয়টা বা মহসিনের বিষয়টা, একদম পুরো সবার সামনে ক্লিয়ারিফাই করছে। আমি বললাম আইনত বিয়ে করছি, আইনত তালাক দিছি, এবং আপনাদের নামে মামলা করছি, আপনারা সত্য গোপন করছেন। এটা বলে সে জায়গা থেকে আমি মোমেনা খালাকে নিয়ে, আমার রিলেটিভদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে আসছি, কিন্তু সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, এবং সবাইকে নিয়ে সে জায়গা থেকে চলে আসলাম। আসার পরেই রাতের বেলায় মানে সেই রাতে রিয়া আমাকে ফোন দিয়ে হায় রে চিৎকার। আমি বললাম যেমন কর্ম তেমন ফল, তুমি দুনিয়াতে যা করবা তাই তুমি ফিরে পাবা, এটাই জগতের নিয়ম। কেউ কিছু করে রেহাই পায় না। ও আমাকে বলে আমার উপর এভাবে প্রতিশোধ নিলা, আমার পুরো গ্রামবাসীর সামনে আমাকে অপমান করলা, আমার সুখের সংসারটা ভেঙে দেয়। বললাম সুখের সংসার? আমি তোমার সুখের সংসারটা ভাঙি নাই, বরং আমি হামিদ সাহেবকে একটা স্বাধীন জীবন দিয়েছে, যে হামিদ সাহেব তার সন্তানের মুখের দিকে তাকায় তোমার ছাড়তে পারতেছিল না। যখন তুমি তাকে ছেড়ে চলে গেছো বেটা, তখন কিছু করার ছিল না। এখন সে দেখে শুনে একটা ভালো বিয়ে করবে, তার জীবনটা সুখের হবে। তোমার মতো একটা খারাপ মেয়ে হামিদ সাহেবকে যে কষ্ট দিচ্ছিল, আমি সেখান থেকে হামিদ সাহেবকে মুক্ত করেছি। ও তখন আমাকে গালাগালি করতেছে, আমার জীবনটা এভাবে নষ্ট করলা, তুমি আমার উপরে প্রতিশোধ নিলা, তুমি মহসিনের ফ্রেন্ড হয়ে, মহসিনের রিলেটিভ হয়ে তুমি এইভাবে আমাদের সাথে গেমস খেললা, তোমার কোনোদিনও আল্লাহ ক্ষমা করুন। ধরু আমি তোমার মুখে, রামের মুখে
তোমার মতো মেয়ের মুখে আমি আল্লাহর কথা শুনবো? তুমি তো নাফরমান বেঈমান। এই বলে আমি তখন তার লাইনটা কেটে দিয়ে তারাই ব্লক টক করে দিয়ে আমি তখন সোজা হচ্ছে টিকিট কেটে ফেললাম, আর লেট করলাম না, আমি ইউএসএ চলে গেছি, আমেরিকাতে চলে গেছি। যাওয়ার পরে আমার আব্বা আম্মা সম্ভবত বিষয়গুলো জানতে পারছে। এরা যায় না, সবাই বলতেছে যে এই কাজটা ভালো করিস না, এটা খারাপ করছিস, দরকার ছিল না তোর এত ঝামেলা করার, তো একটা আইনি ঝামেলায় পড়ে যেতে পারতো, ওখানকার মানুষ ভালো না, সে মির্জারা অনেক খারাপ। আমি বলছি আমি পুলিশ প্রোডাকশন নিয়ে গিয়েছিলাম, তারা আমার কিছুই করতে পারতো না। আমি সেভাবেই ওখানে স্ট্রংলি আমি প্রেজেন্ট হয়েছি যে তারা আমার আসলে কিছু করতে পারেনি। তো ইউএসএ যাওয়ার পরে আমি মোটামুটি আমার আগের বউ যে ছিল সেই বউয়ের দুঃখটা অনেকটা ভুলে গেছি, নিজের মতো করে আমেরিকাতে থাকতেছি, চলতেছি, ফিরতেছি। তখন একটা জব পাই, খুবই স্ট্রং একটা জব পাই, ওই জবটাও করি। এরকম করে সময়গুলো কাটতে 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 প্রায় এখানে 6 থেকে 7 বছরের মতো কেটে গেছে। এবং এই 6-7 বছর কাটার পরে এই মোমেনা খালার সঙ্গে তখন আমার মাঝে মাঝে কথা হতো, মানে মহসিনের মায়ের সঙ্গে। একটা সময় মোমেনা খালা আমারে বলতেছে যে মৃদুল একটা কথা বলি বাজান, তুমি রাগ করো না। আমি যে না রাগ করবো না, বলেন আমি আপনার কথা কেন রাগ করবো। বলে মেয়েটা আসলে যাই করুক যেটাই করুক, মেয়েটা কিন্তু তোমাকে মন থেকে চাইছিল। আমার মেয়েটা হয়তো হয়তো এই রিয়া মহসিনকে মন থেকে চায় নাই, মহসিনকে মন থেকে ভালোবাসে নাই, কিন্তু সত্যি কথা বলতে গেলে রিয়া তোমাকে কিন্তু মন থেকে চাইছে। আমি বললাম যে খালা এটা কেমনে বুঝলেন? বলে বুঝলাম এই কারণে, তুমি তার সঙ্গে চিটিং করে চলে যাওয়ার পরে বা তার সঙ্গে এই ঘটনা ঘটার পরে বিভিন্ন জায়গা থেকে তার অনেক ভালো বিয়ের প্রস্তাব আসছে যেটুকু আমি জানি, কিন্তু কোথাও আসলে রিয়ার বিয়ে বসে নাই। এবং মেয়েটা এখন না খেয়ে না দিয়ে এক অন্যরকম জীবনে চলে গেছে। ওর খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, মেয়েটা যেন পাগল হয়ে গেছে। আমি বললাম কী বলেন আপনি, সিরিয়াসলি নাকি? বলে হ্যাঁ। তো এত বছর পরে আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে আমার নাম্বারটা আবার ম্যানেজ করে দিয়েন। প্রায় 7 বছর, কিন্তু আমি ইউএসএ চলে যাওয়ার 7 বছরের পরের কথা আপনাকে বলতেছি। পরে আমাকে মোমেনা খালা আবারও নাম্বারটা ম্যানেজ করে দিলাম। আমি তখন তারা আবারও ফোন দিছে। ফোন দেওয়ার পরে দেখলাম যে আসলেই ঠিক। তখন জানতে পারলাম যে ও আসলে অনেক ভালো হয়ে গেছে। তো মানুষ মাত্রই ভুল, মানুষের জীবনে ভুল হতেই পারে। তখন আমি বললাম যে তুমি কি আসলেই ভালো হয়ে গেছো? আমাকে বলে যে মানে আসলেই ভালো হয়ে গেছে। এবং আমি যাদের সঙ্গে কথা বলতাম এবং সবাই বলে যে আসলেই অনেকটা ভালো হয়ে গেছে, ওর আগের সেই জীবন এখন আর নাই, অনেক ভালো জীবনে চলে আসছে, অতীত সব ও ভুলে গেছে, এখন অনেক ভালো। তখন আমি বললাম যে ঠিক আছে, যদি অতীত ভুলে যায় এবং ভালো জীবনেও চলে আসে তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি তখন তারে বললাম যে রিয়া তুমি কি ইউএসএতে আসবা? ও বলে হ্যাঁ আমি আসবো, আমি সব কিছু ভুলে তোমার সঙ্গে সংসার করতে চাই, আমি আসবো। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে তাহলে আনার ব্যবস্থা করতেছি। তো আমি মূলত তার সঙ্গে যে ডকুমেন্ট ছিল বা এর আগে আমি তার সঙ্গে কিছু মানে আমাদের কিছু ছবি ছিল, তো সব কিছু মিলে আমি তখন একজন লয়ারের মাধ্যমে ওকে আনার ব্যবস্থা করি। এবং বেশি দিন লাগে নাই, অল্প সময়ের ভিতরে আমার ভিসা প্রসেস করে ফেলি। যেহেতু আমিও আসলে আমার জীবনে বিয়ে করার ইচ্ছা ছিল না, আমিও কখনোই বিয়ে করতাম না, তো ওকে যেহেতু একবার বিয়ে করছো তো আমার বিবাহিতা বউ, সেই হিসাব করেই সেই ডকুমেন্ট দ্বারাই তখন আমি তাকে আমেরিকাতে নিয়ে আসি এবং অল্প সময়ের ভিতরেও চলে আসে। আসার পরে ওই 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো, মানে যথেষ্ট পর্দাশীল এবং বেশ ভালো একটা মেয়ে ছিল। এইভাবে সংসার করতে করতে আমার প্রথম একটা কন্যা সন্তান হয় ওর মাধ্যমে। এবং যতটুকু জানলাম ও আগের ছেলেটার কাছেও যায়নি, ওই লোকে মানে হামিদ সাহেব পরে সেকেন্ড বিয়ে করে এবং সেখানে সে তার ওই সন্তানটাকে রেখে দিয়েছে, ছেলেটাকেও দেয়নি, যদিও আনার চেষ্টা করছিল, দেয়নি। এরপরে আমার প্রথমে একটা মেয়ে হয়, মেয়েটা হওয়ার পরে ওর সঙ্গে চলতেছি এরপর আমার আরেকটা মেয়ে হয়, 2টো মেয়ে হয় এবং আমাদের সংসার জীবনে প্রায় 4 বছরের মতো কেটে যায়। অ্যান্ড 4 বছর পরে ও তখন আমাকে বলতেছে কি যে ওর একটা স্বপ্ন, ঢাকাতে ওর একটা বাড়ি থাকবে, আমাকে বলে। তো আমি তখন বললাম যে ঢাকাতে বাড়ি থাকবে মানে কেন, তুমি ঢাকাতে বাড়ি থাকতে হবে কেন, আমরা আমেরিকাতে বাড়ি কিনি, এখানে থাকি। বলে যে না আমাদের ঢাকাতে বাড়ি লাগবে, তুমি ঢাকায় একটা বাড়ি কেনো। এবং এমন একটা জায়গাও আমাকে বাড়ি কিনতে বলতেছে, সেই জায়গাটার দাম মানে বাংলাদেশের হিসাবে প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। এরকম একটা জায়গায় সে আমাকে কিনতে বলতেছে। তা আমি বললাম যে এটা আসলে লাগবে না, বাট আমার মেয়েগুলো রেখেও দিয়ে ও নিজে আমাকে খুবভাবে ইমোশনালি ব্ল্যাকমেল শুরু করছে যে বাংলাদেশে তোমার আব্বা বাংলাদেশে ছিল, আমার আব্বাও আমাকে সেম কথাই বলতেছে যদি জমি ভালো হয় তাহলে বাংলাদেশে কিনে ফেলার জন্য। আম্মাও বলতেছে যে আমাদের তো বাংলাদেশে কোনো জমি নেই, তোর আব্বার তো আগে ঢাকাতে বাড়ি ছিল, তার বাপের মানে তোর দাদার, তোর বাবাকে কিছু দেয় নাই, যদি তুই পারিস তাহলে বাড়ি কিনা, আমাদের কোনো সমস্যা নেই। তা আমার বোনের কাছ থেকে কিছু টাকা, আব্বা আম্মার কিছু জমানো টাকা আমি সহ নিয়ে তখন পরিকল্পনা করলাম যে এই সেম টাকাগুলো নিয়ে আমি তখন বাংলাদেশে ওরে নিয়ে গেলাম। আমার 2টা বাচ্চা কিন্তু নিয়ে যায় না, কারণ ওরা স্কুলে পড়াশোনা করতো, এই সময় ওদেরকে নিয়ে গেলে পড়াশোনার ক্ষতি হতো। এই জন্য 2টা মেয়েকে ইউএসএ রেখে আমি তখন আমার ওয়াইফকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম বাড়ি কিনবো। তো বাড়ি কেনার জন্য তখন উত্তরের দিকে জায়গাটা দেখা হয়েছিল। তো আমাকে যে ডকুমেন্টগুলো সব কিছু দেখালাম, ডকুমেন্ট দেখলাম সব কিছু যাচাই বাছাই করলাম, করার পরে
আমারই এক ইউএসএ থাকা এক ফ্রেন্ড আছে, ওনার আবার ওই ফ্রেন্ডের ছোট ভাই ঢাকাতে লয়ার আর কি, এবং সে জমি জমা বিষয়ে কাজ করে। তো আমি তখন করলাম কি, এই ডকুমেন্টগুলো ওনার কাছে দেখাইলাম। ডকুমেন্টগুলো ওনার কাছে দেখানোর সঙ্গে সঙ্গে সে আমাকে বলতেছে, ভাই ডকুমেন্টগুলো তো ফেক, এই জমির অরিজিনাল মালিক না। তো আমি বললাম, কি বলেন আপনি, সিরিয়াসলি? বলে হ্যাঁ, জমির অরিজিনাল মালিক না, অরিজিনাল মালিক আরেকজন। সে কী কী জানে এগুলো বের করছে। বের করার পরে আমি তখন বললাম যে তাহলে কি করা যায়, কারণ আমি তো নগদ টাকা নিয়ে আসছি, মানে ক্যাশ টাকা নিয়ে আসছি, আমি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিছি, এবং আমার বাংলাদেশে আগে একটা অ্যাকাউন্ট ছিল, ওইটা আবার মানে আপনার রিনিউ করছি, করে ঠিকঠাক করছি, সেই অ্যাকাউন্টে আমি ইউএস থেকে টাকা পাঠিয়ে ওখানে রাখছি, কিছু টাকা রাখছি, এবং বাকি টাকাগুলো আমি সম্পূর্ণ ক্যাশ করে রাখছি আমার কাছে। যেহেতু জমি কিনলে তো নগদ টাকা লাগবে, নগদ টাকাটা দিয়ে আমি জমিটা কিনে ফেলবো ওই জায়গার মধ্যে, টাকাটা পুরো ক্যাশ করে নিয়ে আসছি। এরপরে আমি তো ভাবলাম যে এটা কেন হলো। আমি তখন সঙ্গে সঙ্গে রিয়ার কাছে গেলাম, গিয়ে বললাম যে রিয়া, তুমি যে জমিটা কিনতে চাইছো, তুমি কি জমিটার বিষয়ে কতটুকু জানো? আমি যতটুকু জানি যে রিয়া হয়তো ধোকা খাইছে। আর আমি বললাম যে দেখো, জমিটা তো এমন এমন ঘটনা, এটা তো আরেকজনের মানে জমি, আমরা তো টাকা দিলে ধরা খাইতাম, এটা তো আসলে মূলত জমিটার, তুমি কিভাবে জানলা? আমি বললাম যে আমি একজনের মাধ্যমে জানতে পারছি যে এটা আমাদের জমি না। এখনও আমাকে বলতেছে যে তুমি কি বলতেছো, সিরিয়াসলি? আমি বললাম যে হ্যাঁ সিরিয়াসলি। ও তখন করলো কি, কারা জানি ফোন দিয়ে প্রচুর গালাগালি করলো, ভাই তোরে এই করবো, তোরে সেই করবো, মানে খুব মিসবিহেভ করছে কার সঙ্গে, মানে যে মূলত ওকে জমিটা দেখাইছিল সেই লোকটাকে। তা আমি ওরে বললাম যে রিয়া ঠিক আছে, তাহলে তো আর হলোই, এবং যেহেতু আমরা ধরা খাইছি, আমরা আল্লাহ মাফ করছি, আমরা টাকা দিয়ে ফেললে তো আর মানে ফেরত পাতাম না, তো আমরা এখন আর জমি কিনবো না। ও তখন বলতেছে যে ঠিক আছে, তাহলে আমরা অন্য কোথাও দেখি। আমি বললাম যে না, অন্য কোথাও দেখার দরকার নাই, আমরা চলে যাব। মানে আমার ভিতর তখন কেমন জানি ভয় ঢুকে গেছে যে এইভাবে প্রতারণা হলো, চিটিং হলো, না জানি এরপরে আরও কত কী হয়, না জানি এরপরে আরও কত কী হয়, আল্লাহই তো ভালো জানে। এখান থেকে যত দ্রুত পারি আমি এখান থেকে মানে সরে যেতে পারলে বাঁচি, মানে এখানে আর আমি থাকবোই না, আমার একটা এরকম প্ল্যানিং। ও তখন আমাকে বলতেছে তুমি এত পাগলামি করো না তো, এত টেনশনের কিছু নাই, আমরা অন্যদিকে দেখবো। আমি যে না, অন্যদিকে দেখবা বা কী করবো আমি জানি না, বাট আমি আর এই জমি কিনবো না। ও বলতেছে জমি আছে, আরও অনেক জমি আছে, আমরা কিনবো। আমি বললাম আমি কিনবো না। ও বলে তোমার মা বলছে, বাবা বলছে। আমি বলি সবাই বলো, আমার মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাইতেছে, আমরা প্রয়োজনে কোনো দেশে ঘুরতে যাবো নতুন করে, তুমি আমার সঙ্গে চলো। এই যাও, ও যাবে না, আমি ওকে যাওয়ার জন্য জোর করতেছি। এমন করতে করতে একদিন রাত আনুমানিক প্রায় 1টার মতো বাজে, ওই হঠাৎ করে করলো কি, মানে কোত্থেকে জানি অনেকগুলো ছেলেকে নিয়ে আসছে আমার বাসায়, আমার অ্যাপার্টমেন্টে অনেকগুলো ছেলেকে নিয়ে আসছে, এবং ঢাকার মধ্যে আইনে আমরা ওখানে বাইদা ফেলছে। তো এরপরে আসলে আপনাকে আর বলতে চাই না, আপনি হয়তো বুঝতেই পারতেছেন যে তারপরে কী হয়েছে। আমার কাছে যতগুলো টাকা ছিল মোটামুটি সবগুলো টাকা দিয়েই আমার আসতে হয়েছে, এবং সে সব নিয়ে গেছে, মানে আমার কিচ্ছু রাখে নাই। আমাকে প্রায় 3 দিনের মতো রুমে আটকায় রাখে, এবং 3 দিন আমার পরিবারের সঙ্গে আমাকে খুব নর্মালিও কথা বলাইতো, যে এগুলা ভাই অনেক লম্বা কাহিনী, আমি বলতে চাই না। আমাকে আমার পরিবারের সঙ্গে, মায়ের সঙ্গে কথা বলাইতো, বাবার সঙ্গে কথা বলাইতো, কিন্তু আমারে বাইদা রাখতো। ছেলেরা ছিল আমার পিছনে, ওরা আমাকে বাইদা রাখতো। আমি মানে সিরিয়াসলি আমি ইচ্ছে করে, মানে আমি নিজেই টাকাগুলো সবরে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমাকে খুব মারছে, মানে খুব টর্চারও করছে। যখন আমি মুক্তি পাই, আমাকে যখন ছেড়ে দেয়, আমি মানে তখন ভাবছি যে আমার জীবনটা হচ্ছে সবচেয়ে বড়, চাইলে আমাকে মেরে ফেলতে পারতো, যেভাবে আমাকে এটা করা হয়েছিল আমাকে মেরে ফেলতে পারতো। তো আমি সেখান থেকে খুব মানে জীবন নিয়ে কোনো রকমে ফিরে আসছি আমেরিকাতে। ফিরে আসার পরে আমি আমার আব্বা আম্মাকে পুরো বিষয়গুলো জানালাম, এবং জানানোর পরে আমার আব্বা আম্মা খুব অবাক হয়ে গেল। তারা বললো তুই মামলা করলি না কেন? যে মামলা কি করবো, আমি তো নিজের জীবনটা নিয়ে কোনো রকমে ফিরে আসছি, এবং আমার সঙ্গে কি হয়েছে এই 2-3টা দিন আমি এর বর্ণনা দিলে আপনি হয়তো নিজের চোখের পানি ফেলে দিবেন। তার সামনে আমার পর যেভাবে টর্চার করা হয়েছে, এবং সে বলতেছে এখানে মার ওইখানে মার, এবং সে আমার সামনে ছেলেগুলোর সাথে যা করেছে, নেশা করতো, যা করছে, এগুলো আল্লাহ মাফ করুক। আমি চলে আসলাম, এবং আসার পর 2টো মেয়েকে বুকে জড়িয়ে ধরে পুরনো ইতিহাস বলে গেলাম। এরপরে যেটা হয়েছে তা শুনলে আপনি আরও অবাক হয়ে যাবেন। আমেরিকাতে আমার 2টা মেয়ে হয়েছে, আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে থাকা অবস্থায় এক আমেরিকানের সঙ্গে ওর সম্পর্ক ছিল। আমেরিকাতে থাকা অবস্থায় এটা আমি জানতাম না। সেই আমেরিকান ওরে বাংলাদেশ থেকে আবারও আমেরিকা নিয়ে আসে, পুনরায় আবারও আমেরিকাতে আসে, এবং স্টিল নাও এই পর্যন্ত সে ওই সাদা চামড়া লোকটার সঙ্গে আছে, সংসার করতেছে, ওইখানেও তার ছেলে মেয়ে হয়েছে। এই পর্যন্ত একটা দিনের জন্য যে আমার ঘরে 2টো মেয়ে আছে, 2টো মেয়েকে দেখতে আসে নাই। তা আমার আব্বা আম্মা বলতেছে কি যে আসে নাই ভালো হয়েছে, ওর ছায়া তোর মেয়েগুলোর উপরে পড়ে নাই, এতে ভালো হয়েছে, নাহলে যদি পড়তো তাহলে তোর মেয়ের জীবনটা নষ্ট হয়ে যেত। ও যদি এখানে আসতেও চায় ওরা আসতে দিবে না।
এরপরে আরও অনেক ঘটনা আছে, আর না বলি, ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি। এটুকুই আপনাকে বললাম, যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ইমেল আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজধানী ঢাকার ছেলে, বর্তমান ইউএস সিটিজেন মোহাম্মদ মৃদুল হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। মৃদুল ভাই, ওনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। তিনি বেশ ভালো মনের একটা মানুষ এবং তার দুটো মেয়ের ছবি আমাকে পাঠিয়েছে। পুতুলের মতো সুন্দর দুটো মেয়ে, খুব মন জুড়িয়ে যাওয়ার মতো একটা মেয়ে, এবং তিনি তার জীবনে আর কখনো বিয়ে করবে না, সেটাই সেই সিদ্ধান্ত নিয়েছে। এবং তার ওয়াইফের কিছু ছবি পাঠিয়েছে, যে ছবি দেখে বোঝা যায় আসলে মানুষ কেমন। তো একটা বিষয় হচ্ছে কি জানেন, যে আপনার সঙ্গে একবার চিটিং করছে সে বারবার চিটিং করবে, যে আপনাকে একবার ধোঁকা দিয়েছে সে বারবার ধোঁকা দেবে, এটাই হচ্ছে বাস্তব। সো আপনি যেহেতু একবার তার কাছে ধোঁকা খেয়েছেন, দ্বিতীয়বার তার সঙ্গে মিশতে হলে অবশ্যই চিন্তা ভাবনা করে মিশতে হবে। তা আমরা এটা করি না, আমরা সহজেই ক্ষমা করে ফেলি। আমাদের মাঝে ইমোশন কাজ করে, আবেগ কাজ করে, বিবেকটা কম কাজ করে, তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরা খাই। সো যে আপনাকে একবার ধোঁকা দিয়েছে, দ্বিতীয়বার তার সাথে মিশতে ভীষণ রকমের সাবধানতা অবলম্বন করবেন। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন দিন, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।